হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিট স্কুলের এই অ্যাডমিশন লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জৈব যৌগের চতুর্থ লেকচার। আমরা অলরেডি 3টা লেকচারে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারি, বা আমাদের যে ভীতি যেটা আছে জৈব যৌগ নিয়ে, তা যেটা আমরা সহজে সমাধান করতে পারি। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখন পর্যন্ত অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়াশোনা করেছি, অ্যালকেন নিয়ে পড়াশোনা করেছি, আমরা সমানুত নিয়ে পড়াশোনা করেছি। যে টপিক থেকে প্রশ্ন পরীক্ষায় প্রায় সময় আসে সেই অনুযায়ী আমি পড়ানোর চেষ্টা করেছি। আজকের লেকচারে আমরা পড়ানোর চেষ্টা করব 4 নম্বর লেকচার। আমরা অ্যালকোহল এবং ইথারের উপর বেশি মনোযোগ দিব এই লেকচারে। তো শুরু করি। আমরা অ্যালকোহল প্রস্তুতি, শনাক্তকরণ ও বিক্রিয়া দিয়ে আমরা আমাদের লেকচারটা শুরু করব। কিন্তু ওটা করার আগে আমি যে জিনিসটা নিয়ে একটু বলবো, যে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা স্মার্ট সিনথেসিস অফ অ্যালকোহল করব। মানে অ্যালকোহলের যে সংশ্লেষণটা হবে সেটা আমরা একটু বুদ্ধিদীপ্ত ভাবে করব এবং চিন্তা রাখবো যে কখন কোন দিকে কিভাবে হচ্ছে, এবং আমরা প্রয়োজন অনুসারে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। এখন কথা হলো 1 ডিগ্রি অ্যালকোহল কি, 2 ডিগ্রি অ্যালকোহল কি, 3 ডিগ্রি অ্যালকোহল কি, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, রাইট? তো আমি ফার্স্ট থেকে বেসিকটা একটু ক্লিয়ার করে দিই। প্রথমত, অ্যালকোহল মূলক কাকে বলে? অ্যালকোহল মূলক হচ্ছে OH মূলক থাকলেই তাকে অ্যালকোহল বলে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এটা কি অ্যালকোহল মূলক বা এটা কি অ্যালকোহল আমার সমগোত্রী শ্রেণীর মধ্যে পড়ে? কিন্তু এটা আসলে অ্যালকোহল সমগোত্রী শ্রেণীর মধ্যে পড়ে না। এটাকে আমরা ফেনলের মধ্যে ফেলে দিই। এটাকে আমি অ্যালকোহল থেকে বাইরে আলাদা করে ফেনল গ্রুপের মধ্যে ফেলে দিই। এটাকে সরাসরি ভাবে আমরা অ্যালকোহল হিসেবে কনসিডার করি না, যদি তার মধ্যে একটা হাইড্রোক্সিল মূলক আছে। তো আমাদের সিলেবাসে আমরা মোটামুটি এখানের মধ্যে মোটামুটি অ্যালিফেটিক চেইন থাকলে, ধরা যাক C3H7 বা C2H5OH থাকলে তাকে আমরা অ্যালকোহল হিসেবে কনসিডার করি। তো এটা নিয়ে অনেক মতভেদ আছে। সেটা বাদ দিয়ে এসে আমরা যে মূল বিষয়ে আসবো সেটা হচ্ছে ডিগ্রি কাকে বলে, রাইট? ডিগ্রি আমার কাকে বলে? ডিগ্রি কাকে বলে বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে OH মূলক যেটা আছে, যেটা হচ্ছে তার কার্যকরী মূলক, তার সাথে কার্বনের যে কার্বনটা যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করে। ধরা যাক আমি C3H7OH টাকে লিখছি। ধরা যাক আমি এভাবে লিখলাম, প্রথমবার C2H5CH2OH। এইখানে আমার এই কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হচ্ছে এটা, এবং কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে তার সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে। এটা যদি একটু ভাঙি, এটা আসলে এইভাবে লেখা যায় CH3CH2CH2OH। কার্যকরী মূলকের সাথে যুক্ত আছে কোন কার্বন? এই কার্বন। এবং এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? একটা কার্বন যুক্ত আছে। তাই এটা হলো 1 ডিগ্রি। আমি যদি এটা আরেকটা সমানুনে চিন্তা করি, ধরা যাক এটা এমন হলো, এটার আরেকটা সমানু হচ্ছে CH3CHOH CH3, তখন এইটা কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হচ্ছে এটা, এবং এটার সাথে সরাসরি যুক্ত আছে একটা কার্বন, দুইটা কার্বন, তাই এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। একইভাবে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল যদি তখন হবে যখন আমার কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত আছে তার সাথে যদি 3টা কার্বন যুক্ত থাকে, তখন তাকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। 3 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল হতে পারে CH3COH CH3CH3, রাইট? তো এখানে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা সরাসরি সংযুক্ত, তার সাথে আমার 3টা কার্বন বা 3টা অ্যালকাইল মূলক সংযুক্ত আছে। তো এটা হলো আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ধীরে ধীরে অ্যালকোহলকে প্রস্তুতি করব, তাদের বিভিন্ন ধরনের ডিগ্রি অনুসারে প্রস্তুতি করব, তাকে সাধারণভাবে শনাক্ত করব, তার বিভিন্ন ধরনের ডিগ্রি অনুসারে শনাক্ত করব, তার সাধারণভাবে বিক্রিয়া করব এবং তার বিভিন্ন ধরনের ডিগ্রি অনুসারে আমি বিক্রিয়া করব, রাইট? তো এখন আমরা ওইটা করার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গ্রিগনার বিকারক কাকে বলে, এবং ওই বিষয়ে আমরা একটা তাদের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্ন আসে যে গ্রিগনার বিকারক কাকে বলে? গ্রিগনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থাকলেই তাকে গ্রিগনার রিএজেন্ট বা গ্রিগনার বিকারক বলা হয়। এটাকে বলা হয় গ্রিগনার রিএজেন্ট।
এবং এই গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে আমাদের অ্যালকোহল বা অ্যালকোহলের জন্য, অ্যালকোহল সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকারক। এবং আমরা মনে রাখবো, আমি যদি গ্রিগনার্ড বিকারককে অ্যাসিডের সাহায্যে পানির সাথে যুক্ত করি, মোটামুটি পানির সাথে তাকে যুক্ত করি, তাহলে একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন করাই, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার সব সময় এই পানির কি আছে, একটা H+ আছে, পানির একটা, আমি যদি একটু দেখি, পানির একটা H+ আছে, একটা OH- আছে। আমার সবসময় OH মূলকটা যাবে এর সাথে, এখানে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড উৎপন্ন হবে। তো আমরা গ্রিগনার্ড বিকারককে যদি কোনো না কোনো পর্যায়ে, গ্রিগনার্ড বিকারক আগে দিই পরে দিই, তাকে যদি জল পানির সাথে বিক্রিয়া করায়, তাহলে আলটিমেটলি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড উৎপন্ন হবে। এবং এই উৎপন্নটা, সেটা যদি আমি তাকে ডিরেক্টলি করি তাহলে তো হবে, এবং আমি যদি ইনডিরেক্টলি করি, যেটা আমি সামনের বিক্রিয়াগুলো দেখবো, তখনও কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড উৎপন্ন হবে। তো এই জন্য গ্রিগনার্ড বিকার আমার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল সংশ্লেষণে গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ তা আমরা এখন ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। খুব একটা দেরি না করে আমরা অ্যালকোহল প্রস্তুতি কিভাবে করে না করে সেটা নিয়ে আমরা সরাসরি চলে যাই। তো অ্যালকোহল প্রস্তুতির প্রথমে আমরা একটা বিক্রিয়া দেখাচ্ছি, যেটা খুবই সিম্পল ভাবে, এটা হলো আমার কি, এটা এদিকে হবে, এটা হলো আমার মিথানল, রাইট? এবং এটা মিথানল এবং এটা একটা গ্রিগনার্ড বিকারক, রাইট? এবং আমার গ্রিগনার্ড বিকারকটার সাথে বিক্রিয়া করার ফলে এটা হচ্ছে। আমি একটু সময় নিয়ে বিক্রিয়ার মেকানিজমটা একটু বোঝানোর চেষ্টা করি। বিক্রিয়ার মেকানিজমটা কি হবে, আমি যদি এটাকে একটু চিন্তা করি, আমার COH ছিল, রাইট? এটা একটা মিথানল। আমার এটাকে চাইলে আমি একটু এভাবে ভেঙে লিখতে পারি, আমি তাকে এভাবে ভেঙে দেয়, তার দুইটা হাত ছিল, তার একটা দিকে আসছে একটা দিকে আসছে। এখন এই অংশটা হলো তার কম্পারেটিভলি পোলার অংশ, এবং এই অংশটা হলো আমার নন পোলার অংশ। তো এটা যেহেতু পোলার অংশ, এটা যেহেতু নন পোলার অংশ, তাহলে আমরা এইখানে যে আমার যে বিকারকটা ছিল, এটার সাথে বিকারক ছিল কি, এটার সাথে বিকারক ছিল আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট, রাইট? তো গ্রিগনার্ড রিয়েজেন্টের এই অংশটা হলো পোলার অংশ, সরি নন পোলার অংশ, এবং এই অংশটা হলো পোলার অংশ। যেহেতু এই অংশটা নন পোলার, এই অংশটা পোলার, তাহলে আমরা মনে রাখবো পোলার যাবে পোলারের সাথে, নন পোলার যাবে নন পোলারের সাথে। তাহলে আমার নন পোলার যাবে এখানে, আর পোলারটা কই যাবে, পোলারটা যাবে এখানে, রাইট? এটা খুবই সিম্পল। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে HCH যদি হয়, তাহলে এই কার্বনের সাথে যুক্ত হবে CH3 এবং এটার সাথে যুক্ত হবে ও ম্যাগনেসিয়াম আয়োডাইড। এবং আমি আবার বলছি যে আমার গ্রিগনার্ড বিকার আলটিমেটলি যদি মানে পানি যুক্ত করি, তার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি হবে, রাইট? এখানে আমি আয়োডাইড দিয়ে করছি বলে আয়োডাইড তৈরি হবে। এখন আমি তাকে পানির সাথে বিক্রিয়া করাচ্ছি এবং অ্যাসিড যুক্ত পানি, এটা হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয় এটাকে। এর মধ্যে যে তার OH অংশ, তার H অংশটা যাবে এখানে, এবং OH অংশটা তার এটার মাঝখানে ঢুকে। আমি সবসময় জানি OH অংশটা যখন ম্যাগনেসিয়াম আয়োডাইড ঢুকবে, তাহলে সে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড তৈরি করবে, বাকি যে Hটা থাকে বা Hটা এখানে চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি COH HH CH3। এটা কত ডিগ্রি অ্যালকোহল? হ্যাঁ, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল বা ইথানল। এখন আপনি একটু বুদ্ধি খাটান,
যদি আমার 2 ডিগ্রি অ্যালকোহল হয় তার মানে তার সাথে যে কার্বনটা যুক্ত কার্যকরী তার সাথে কার্বন আছে আরেকটা, রাইট, আরেকটা কার্বন যুক্ত, তাহলে এখানে যদি নিশ্চয়ই আরেকটা অ্যালকাইল মূলক থাকতে হবে, তাহলে এখানে যদি আরেকটা অ্যালকাইল মূলক থাকতো বা CH3 বা যে কোনো অ্যালকাইল মূলক থাকতো তাহলে এইটা হয়ে যেত একটা 2 ডিগ্রি অ্যালকোহল। যদি তাহলে এখানে কি করতে হবে, একটা CH3 বা অ্যালকাইল মূলক দিতে হবে। একইভাবে আমার এটা ব্যাক ক্যালকুলেশন করলে এখানে একটা CH3 বা অ্যালকাইল মূলক হতে হবে, তখন এটা মিথানল থাকবে না, এটা হবে যে কোনো ধরনের অ্যালডিহাইড। তো এই জিনিসটা আপনি দেখতে পারবেন আমার দ্বিতীয় বিক্রিয়াতে। আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল চাই তাহলে আমার ওই একটা হাইড্রোজেনের জায়গায় আরেকটা মিথানল গ্রুপ আরেকটা মিথাইল গ্রুপ যুক্ত করে দিছে। বিক্রিয়াটাও একই ধরনের ভাবে কিন্তু এখানে ইথানল হয়েছে। এবং মনে রাখবো যে কোনো ধরনের অ্যালডিহাইড যদি আমি গ্রিগনার্ড রিএজেন্টের সাথে অ্যাসিড হাইড্রোলাইসিস করি আলটিমেটলি আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। একইভাবে আমার যদি 3টা থাকতো তাহলে আমার এখানে আরেকটা CH3 মূলক যুক্ত করে দিছি এবং আরেকটা CH3 মূলক হলে এখানেও একটা CH3 আসলো, তার মানে এখানে একটা CH3 বেড়ে গেল। এটা কি, এটা একটা কিটোন, রাইট? তো আমরা লিখতে পারি কিটোন গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাসিড হাইড্রোলাইসিস হলো 3 ডিগ্রি অ্যালকোহল। সো গ্রিগনার্ড রিএজেন্টের সাথে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল করি তার বিভিন্ন ধরনের অ্যালকোহল যেটা গঠন করে সেখানে হচ্ছে মিথানলের সাথে বিক্রিয়ায় সবসময় প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে, মিথানল ব্যতীত অন্যান্য অ্যালডিহাইডের বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে এবং কিটোনের সাথে বিক্রিয়ায় সে টারশিয়ারি অ্যালকোহল তৈরি করবে। এই কনসেপ্টটা আপনাদের বোঝা দরকার। এইটা লিখে রাখলে আপনাদের বিভিন্ন ডিগ্রি অ্যালকোহল সংশ্লেষণ গ্রিগনার্ড বিকারকের সাহায্যে, এটা হলো আমার টোটাল সামারি বা টোটাল এটার আমাদের সারমর্ম। এখন যে চ্যালেঞ্জের জায়গাটা আছে যে আমাদের 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা চিনতে পারছি, তৈরিও করতে পারি, কিন্তু তাদেরকে পার্থক্য কেমনে করবো এবং তাদেরকে কিভাবে আলাদাভাবে শনাক্ত করবো? তাদেরকে দুইভাবে শনাক্ত করা যায় এবং একটা হচ্ছে কিভাবে করে না করে এটা আমরা একটু ডিটেল ব্যাখ্যা করবো, কিন্তু আমাদের আগের লেকচারে কিছুটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো আপনাকে ধরা যাক একটা টেস্ট টিউব দেওয়া হলো, টেস্ট টিউবে বললো এখানে আমার অ্যালকোহল মূলক আছে, আপনি জানেন এখানে OH বা অ্যালকোহল মূলক আছে, কিন্তু আপনি জানেন না এটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। আপনি ভাবতেছেন এখানে কি থাকতে পারে, 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। তো এইখানে আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনাকে একটা বিক্রিয়ার মাধ্যমে বুঝতে হবে যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি হবে। কিন্তু আমরা একটু নর্মাল একটু পিছনে ফিরে যাই, আমরা কিন্তু পড়ছিলাম যে SN1 এবং SN2 এর ক্ষেত্রে হচ্ছে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রির বিক্রিয়া 2 ডিগ্রি থেকে বেশি, 2 ডিগ্রির বিক্রিয়া 1 ডিগ্রির চেয়ে বেশি। আবার SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি পার্থক্যটা এরকম থাকে, মানে 1 ডিগ্রি সহজে বিক্রি করে 2 ডিগ্রি তারপর 3 ডিগ্রি। কিন্তু SN1 বিক্রি করাটা তুলনামূলক সোজা, কিন্তু এটা আরো সহজে বোঝা যায় পার্থক্যটা, কারণ SN2 তে আরো কিছু কমপ্লিকেশন থাকে। তাহলে আমরা SN1 বিক্রিয়া দ্বারা যদি একটা বিক্রিয়া করাই তাহলে 3 ডিগ্রি অনেক তাড়াতাড়ি তৈরি হবে, 2 ডিগ্রি তার চেয়ে আরেকটু ধীরে তৈরি হবে, 1 ডিগ্রি তৈরি করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হবে। তো এটা একটা বুদ্ধি হতে পারে না যে আমরা একটা SN1 বিক্রিয়া অর্গানাইজ করি, তাহলে যদি আমার OH মূলকটা খুবই তাড়াতাড়ি বিক্রিয়া করে তাহলে সেটা 3 ডিগ্রি, যদি মাঝারি টাইমে বিক্রিয়া করে বা এটা 2 ডিগ্রি, খুবই টাইম লাগলে সেটা 1 ডিগ্রি। এবং বিক্রিয়ার মধ্যে নিশ্চয়ই কিছুটা তৈরি হচ্ছে যেটার মাধ্যমে, যেটা তৈরি হওয়ার মাধ্যমে আমি বুঝতে পারতেছি এটা আইদার 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি। সো আমরা যেটা দিয়ে করবো সেটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক হচ্ছে আমার SN1 বিক্রিয়ার জন্য খুবই ভালো, এটা SN1 বিক্রিয়া করে। তো HCl এর জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে একসাথে লুকাস বিকারক বলে। মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এখানে গাঢ় HCl ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গাঢ় HCl, অনেকে জাস্ট ডাইরেক্ট HCl দেয়, কিন্তু এখানে গাঢ় HCl ব্যবহার করতে হবে কারণ আমার ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা অনেক যথেষ্ট ভালো হতে হবে, কারণ এখানে আমি SN1 বিক্রিয়াকে ট্রিগার করতে যাচ্ছি, রাইট? সো এইভাবে আমি তিনটার পার্থক্য করতে পারি। ধরা যাক 3 ডিগ্রি অ্যালকোহল করলে সাথে সাথে অ্যালকোহল ক্লোরাইড সাদা অধক্ষেপ করে, তাহলে আমার এখানে অ্যালকোহল উপস্থিতির জন্য আমার অ্যালকোহল ক্লোরাইডের সাদা অধক্ষেপটা পড়লেই আমি বুঝতে পারবো যে অধক্ষেপটা পড়লেই বুঝতে পারবো এখানে তো OH আছে, আপনি জানি যে OH আছে। কিন্তু এখন যদি আমাকে আলাদা করতে হয় যেটা 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি, তাহলে সাদা অধক্ষেপটা খুবই তাড়াতাড়ি পড়ে আমার মিশ্রণটা খুবই তাড়াতাড়ি ঘোলাটে হয়ে যাবে। দেখা যাবে
দেওয়ার সাথে সাথে যদি ঘোলাটে হয়ে যায় তাহলে হচ্ছে সেটা 3 ডিগ্রি। কেন? কারণ 3 ডিগ্রিতে মেকানিজম তো হচ্ছে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, রাইট? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্থিতিশীল, যার ফলে হচ্ছে এটা খুবই তাড়াতাড়ি বিক্রিয়াটা এদিকে যাওয়ার প্রতি অনেক বেশি প্রেরণা হচ্ছে উদ্গ্রীব হয়ে থাকে সেই দিকে যাওয়ার জন্য, যার ফলে হচ্ছে বিক্রিয়াটা খুবই দ্রুত হয়, রাইট? মানে টেস্ট টিউবে দেওয়ার সাথে সাথে যদি আমার অধক্ষেপ বা ঘোলাটে হয়ে যায় তাহলে আমি বুঝতে পারবো ওখানে 3 ডিগ্রি অ্যালকোহল আছে। যদি আমার 5 থেকে 10 মিনিট সময় লাগে এবং অধক্ষেপটা টেস্ট টিউবটা ঘোলাটে হতে আপনার অনেকক্ষণ বসে থেকে ওয়েট করতে হয় এবং ঘড়ি দেখতেছেন, আপনি ঘড়ি দেখে যদি দেখতেছেন যে এখানের মধ্যে ঘড়ি দেখতেছেন আপনি হাতে, ঘড়ি দেখে যদি দেখেন যে 5 থেকে 10 মিনিট হচ্ছে, তাহলে বুঝতে পারবেন ওখানে 2 ডিগ্রি অ্যালকোহল আছে এবং বিক্রিয়াটা খুবই ধীরে হবে। কিন্তু 1 ডিগ্রি কখন হবে? এত ধীর, আমি ঘড়ি দেখে আসছেন কিন্তু বিক্রিয়াটা ঘোলাটা হচ্ছেই না, তখন আপনি চিন্তা করে এখানের মধ্যে এটাকে একটু উত্তপ্ত করে যদি না পারতে যদি দেখেন তারপরে একটা ঘোলাটে দ্রবণ আসতেছে, তাকে উত্তপ্ত করার পর তাকে অনেক ঝামেলা করার পর যদি গ্যাসটা আসে, ঘোলাটে দ্রবণটা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে বিক্রিয়া যদি খুবই তাড়াতাড়ি হয় 3 ডিগ্রি, যদি মাঝামাঝি সময় হয় 2 ডিগ্রি, আর যদি অনেক কাঠখড় করে তাপ দিয়ে মিশ্রণকে উত্তপ্ত করলে হয় তাহলে হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। এভাবে আমরা 1 ডিগ্রি, 3 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি হচ্ছে আমার, আমরা রিপিট করি, প্রাইমারি হচ্ছে আমার 1 ডিগ্রি, সেকেন্ডারি হচ্ছে আমার 2 ডিগ্রি এবং টারশিয়ারি হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ আমরা করতে পারি। এবং শনাক্তকরণ পরীক্ষাটা এবার ডিফারেন্ট ভাবে করব, জারণ দ্বারা আমি 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি পার্থক্যটা বুঝবো। তো এখন কথা হচ্ছে আমাকে একই টেস্ট টিউব দিয়ে আমি বুঝতে পারার চেষ্টা করবো যেটা 3 ডিগ্রি না 2 ডিগ্রি না 1 ডিগ্রি অ্যালকোহল। তো এটা আমি যদি ভিজুয়ালি বা সময় দিয়ে না করে এটা ইনডাইরেক্টলিও করা যায়, সেটা জারণের মাধ্যমে। অ্যালকোহলকে জারিত করলে আমার 3টা কেস হয়, আইদার সেটা অ্যালডিহাইড, কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড হয়। এটা ডিপেন্ড করে আমি কোন ধরনের জারক দিচ্ছি, নির্ভর করে জারকের উপর, রাইট? মানে কোন ধরনের জারক শক্তিশালী দিব না দুর্বল দিব তার উপর নির্ভর করে এটা তৈরি হয়। তো জারক হিসেবে পটাশিয়াম ক্রোমেট, H2SO4, KMnO4, H2SO4 ইত্যাদি ব্যবহার করা হয়। উৎপাদিত পদার্থের ভিত্তিতে বিভিন্ন প্রকার অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। কিভাবে করা যায়? 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি করি তাহলে হচ্ছে ফার্স্টে দিয়ে যদি আমি মৃদু দেই তাহলে সেটা অ্যালডিহাইডে থেমে যাবে, আর যদি মানে মোটামুটি ভালো মানের একটা শক্তিশালী জারক দিই তাহলে সেটা অ্যাসিডিক উৎপন্ন হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুরু হচ্ছে 2টা কার্বন দিয়ে, মাঝেও 2টা কার্বন, শেষেও 2টা কার্বন। তার মানে এখানে হচ্ছে কার্বন সংখ্যা অপরিবর্তিত, রাইট? কার্বন সংখ্যা হচ্ছে আমার এখানে অপরিবর্তিত, যার ফলে হচ্ছে কার্বন সংখ্যা যদি অপরিবর্তিত থাকে তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে এটাকে চিহ্নিত করতে পারি। যদি দেখা যায় যে আমার প্রথমত একটা কিটোন হওয়ার পর অ্যাসিড হচ্ছে, কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে তার কার্বন সংখ্যা এখানে যদি n দিয়ে শুরু করে তাহলে n-1 হয়ে যাচ্ছে, যেখানে কার্বন সংখ্যা একটি হ্রাস পাচ্ছে, একটি হ্রাস পাচ্ছে, তাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যালকোহল এবং এটা কমফর্ম কার্বন যুক্ত অ্যাসিডে পরিণত হয়। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে প্রথমত সেটা কিটোন করতে অনেক কাঠখড় পোড়াতে আমাকে অ্যালকিন হয়ে এটাও করতে হয়, কিন্তু এখানে কথা হচ্ছে এখানে উৎপন্ন কিনা টারশিয়ারি অ্যালকোহল অপেক্ষা কম এবং গঠিত অ্যাসিড কিটোন অপেক্ষা আরো কম হবে। মানে শুরু করছে এখান থেকে একটা পানিটা বের হয়ে গেছে, তারপরে আলমোনা অ্যালকিনটা আছে, এবং এটাকে যে জারণ করি আমার প্রথম ধাপে কিটোন তৈরি করতে গিয়ে সে একটা কার্বন হারিয়ে ফেলছে। আমরা মনে রাখবো এর আগের বিক্রিয়াটাও তো দেখি যে আমার এইখানে তার কার্বন সংখ্যা একটা কমছে, রাইট? কিন্তু এখানে দেখেন যে আমার কিটোন তৈরি করার ধাপেই কিন্তু একটা কার্বন কমে গেছে, কারণ হচ্ছে আমার কোনো ডাবল বন্ডকে জারণ করতে গেলে এটা কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, যেহেতু ওখানে একটা অলরেডি একটা কার্বন ডাবল বন্ড আছে, তাকে জারণ করতে গেলে একটা কার্বন চলে গেছে, এখানে n-1, এবং আবার একটা ডাবল বন্ড আছে, ওটাকে আবার জারণ করতে গেলে আরেকটা কার্বন বের হবে, তাহলে এটা হচ্ছে n-2। তার মানে এখানে কার্বন সংখ্যা n থেকে n-1 এবং আলটিমেটলি হচ্ছে ফাইনালি n-2, মানে কার্বন সংখ্যা আপনার কিটোনের থেকেও কম। মানে আমি যদি 10টা কার্বন দিয়ে শুরু করি এখানে 8টা হবে, রাইট? তো কার্বন সংখ্যা যদি 2টা কমে যায় তাহলে আমি বলতে পারবো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল আছে। এটা হচ্ছে শনাক্তকরণের বিষয়। তো সকল ক্ষেত্রে আমরা জারক ব্যবহার করি হচ্ছে H2SO4, যেটা জাইমান অক্সিজেন তৈরি করে। জাইমান অক্সিজেন মানে হচ্ছে এটা একটা নাম হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার্ড অক্সিজেন,
মানে এই জারকটা খুবই পাওয়ারফুল জারক, এটা মাত্র তৈরি হয়েছে এই বিক্রিয়া থেকে, ফ্রেশলি প্রিপেয়ার্ড। এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড বলে এটা খুব ভালো লেভেলের জারক হিসেবে কাজ করে। ডিরেক্ট অক্সিজেন দিলে সেটা কখনো জারক হবে না, উল্টা দহন করে সেটা শেষ করে থাকবে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, আপনাকে একটা টেস্ট টিউব দিয়ে বললো আমার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি নাই, আমাকে এখানের মধ্যে OH মূলক আছে কিনা এটা বের করতে হবে, রাইট? তো OH মূলক আছে কিনা বের করার জন্য উপায়টা হচ্ছে আমরা সোডিয়াম পরীক্ষা করি। যে আমার টেস্ট টিউবটার মধ্যে আমি সোডিয়াম ঢেলে দিব, সোডিয়াম ঢেলে দিলে যদি হাইড্রোজেনের বুদবুদ তৈরি হয়, মানে এটা হাইড্রোজেনের বুদবুদ তৈরি হয়, তাহলে আমি বুঝতে পারবো ওখানে OH মূলক উপস্থিত আছে, রাইট? আরেকটা উপায় হচ্ছে PCl5 পরীক্ষা। PCl5 দিয়ে বিক্রিয়া করলে প্রথমে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, কিন্তু মোট কথা ইম্পর্টেন্ট হচ্ছে HCl তৈরি হবে। এখানের মধ্যে ধরা যাক আমার PCl5 যদি দেই, এখানে OH মূলক আছে কি না জানি না, কিন্তু আমি এখানে প্রথমে PCl5 দিলাম, রাইট? PCl5 দিলে এখানে HCl তৈরি হবে। HCl এর মোটামুটি বুদবুদ, তা ক্লিয়ার না, কিন্তু এখানের মধ্যে যদি আমি একটা অ্যামোনিয়া গ্যাস চালনা করি, গ্যাসটাকে ঢুকাই, তাহলে এখানে বুদ ধুর করে একটা সাদা ধোঁয়া তৈরি হবে। সাদা ধোঁয়া থেকে আমি বুঝতে পারবো সাদা ঘন ধোঁয়া, মানে পুরো ল্যাব ভরে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে OH মূলক আছে। তো আমরা দুইভাবে, আইদার হাইড্রোজেনের বুদবুদ দিয়ে বুঝতে পারবো অথবা সাদা ধোঁয়া বুঝতে পারবো। সাদা ধোঁয়া দিয়ে বুঝতে পারি, প্রথম ক্ষেত্রে সোডিয়াম দিব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা PCl5 দিব। এইভাবে আমরা বুঝতে পারি। এখন হচ্ছে একটা স্পেসিফিক, আমরা এখানে মিথানল শনাক্তকরণ করতে চাই। কথা হচ্ছে মিথানলকে কেন শনাক্তকরণ করা দরকার আছে, রাইট? তো মিথানলকে শনাক্তকরণ করা দরকার হচ্ছে এই জন্য যে আমরা যে মদ সাপ্লাই করে, আমরা প্রায় সময় শুনি যে মিথানল, মানে অনেকে মদ কম দামি মদ খেয়ে মারা গেছে, কারণ মিথানল হচ্ছে খুবই খুবই টক্সিক। তো কোথাও মিথানল আছে কিনা বা এডিবল অ্যালকোহল তৈরি করলাম, ওখানে মিথানল আছে কিনা এটা শনাক্তকরণ করা খুবই দরকার। ধরুন আমাকে একটা ড্রিঙ্ক দিয়ে বললো এটাকে এখান থেকে কি এটাকে খাওয়ার যোগ্য, আপনি ওখান থেকে এক চামচ নিয়ে যদি তাকে ল্যাবরেটরি টেস্ট করে যদি ওখানে মিথানল শনাক্তকরণ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ওখানে খাওয়া যাবে না কোনোভাবে। সো আমরা মিথানল শনাক্তকরণ করার ওয়েটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা আয়োডেক্সের তীব্র গন্ধ, খুবই তীব্র গন্ধ, যদি আপনি ওখানে আলাদা করে টেস্ট টিউবে নেওয়ার পর যদি একটা তীব্র গন্ধ পান স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত করার পর, তারপরে আপনি এটা খেতে পারবেন না। তো এই জন্য আমার মিথানল শনাক্তকরণ পরীক্ষাটা দরকার আছে। এরপর যদি ইথানল শনাক্তকরণ করতে হয়, কারণ আমার ইথানল হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিয়ালি যেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ইথানলকে আয়োডিন ও সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে আয়োডোফর্মের হলুদ পদক্ষেপ করে। এবং আপনাকে বলা হলো যে আপনি ইথানল তৈরি করছেন ল্যাবে কোনো গাজন করে, কিন্তু গাজন করে আসলে এখানে আদৌ হয়েছে কিনা বা হলো কেমন হয়েছে ওটা বোঝার জন্য আমরা ইথানলের এই আয়োডোফর্মের উপস্থিতির মাধ্যমে, এটা হচ্ছে আয়োডোফর্ম, এই আয়োডোফর্মের হলুদ পদক্ষেপের কারণে আপনি বুঝতে পারবেন ওখানে ইথানল আছে কিনা। এই পরীক্ষা দুটো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের বুয়েট, চুয়েট, কুয়েট পরীক্ষার জন্য এই দুইটা বিক্রিয়া গুরুত্বপূর্ণ। অনেক সময় আসতে পারে, ডিরেক্ট আসতে পারে মিথানল শনাক্তকরণ বা ইথানল শনাক্তকরণ। এখন আমরা ফিডাল কার্ভ অ্যালকাইলেশনে যাব। ফিডাল কার্ভ অ্যালকাইলেশনে যে সবচেয়ে বড়, মানে আমরা এখন শুরু করছি কিছু বিশেষ বিক্রিয়া, মানে ফিডাল কার্ভ অ্যালকাইলেশন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে তার মেকানিজমটা বুঝতে পারা। এবং এই মেকানিজম বুঝতে পারলে আমরা এই রিলেটেড সবকিছু প্রবলেম মোটামুটি পরীক্ষার জন্য আনসার করতে পারবো। এবং এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেকানিজমটা অনেক সময় আসে, বিভিন্ন সময় দিতে বলে। যাই হোক, তো মোট বিষয়টা হচ্ছে আমরা এখানের মধ্যে ফিডাল কার্ভ অ্যালকাইলেশন এটা করব যে একটা বেনজিন মূলক, একটা অ্যালকাইল ক্লোরাইড এবং অবশ্যই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করব। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করব? কারণ এটা হলো একটা লুইস অ্যাসিড। আমি এই বিক্রিয়াটা প্রত্যেকটা ধাপে ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা ধাপ অনুসারে আমরা এটা বিক্রিয়ার মেকানিজম বোঝার চেষ্টা করব। প্রথম ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে আমার প্রথমে অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল সেটা হচ্ছে আমার যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দিছি তার সাথে বিক্রিয়া করে। আমি আবার বলতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা লুইস অ্যাসিড। কেন? কারণ অ্যালুমিনিয়ামের সর্বপরিস্থ শক্তি স্তরে আছে 3টা ইলেকট্রন, সে বন্ধন করতে 3টা, তো এখানে তার 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন থাকার ফলে এখানে তার ইলেকট্রনের ঘাটতি আছে, যার জন্য এটাকে হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। যেহেতু সেটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, সুতরাং আমাদের যে পারপাস আছে এটা সেটা ফিল আপ করবে। কেমনে ফিল আপ করবে সেটা এখনই দেখাচ্ছি। এখানে আমার যেটা ঘটে, এই আরটা তড়িৎ-ঋণাত্মকতা অনুসারে এটা ভাগ হয়েছে, এটা প্লাস আর এটা মাইনাস। এই মাইনাসটা গ্রহণ করার জন্য আমার লুইস অ্যাসিডটা ঠিক বসে আছে, ওত পেতে আছে।
যার ফলে কি হবে, যেটা ঘটে আপনারা লিখে রাখেন সেটা হচ্ছে এখানে প্রথমত তৈরি হবে আমার অ্যালুমিনিয়াম Cl4 মাইনাস, এবং AlCl4 মাইনাস হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা R প্লাস তৈরি হয়। R প্লাসের তৈরি হওয়ার একটা সিগনিফিকেন্স আছে, কারণ এটা হলো একটা ইলেকট্রোফাইল, রাইট? এটা হলো একটা ইলেকট্রোফাইল। এখন আমাদের বুঝতে হবে বিক্রিয়াটা কোন দিকে যাবে। এখন কথা হচ্ছে এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয় এই বিক্রিয়ায়, এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা কিভাবে হবে। আমরা যদি সেকেন্ড ধাপে দেখি, আমাদের সেকেন্ড ধাপে আমাদের যে বেনজিনটা ছিল ওইটাকে একটু কাহিনী করে লিখি, এবং এখানে একটা হাইড্রোজেন আছে, রাইট? এখানে হাইড্রোজেনটা আমার যে ইলেকট্রোফাইল আছে এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, যার ফলে ইলেকট্রনকে পছন্দ করে, তার মানে সে এখানের যে ইলেকট্রনটা আছে সেটাকে সে নিয়ে নিবে। যার ফলে হচ্ছে এখানে যদিও সে নিয়ে নিবে, এখানে যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটবে যেটা হচ্ছে তার এখানে যে সুন্দর ডিলোকালাইজেশন ছিল বা সঞ্চয়ন ছিল এটা ভেঙে যাবে, যার ফলে হচ্ছে আমার এটা অবস্থাটা এরকম হয়ে যাবে। এখানে হাইড্রোজেনটা তো থাকবেই, এখানে R প্লাস থাকবে, এবং এখানে তার সুন্দর যে রেজোনেন্স ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তো এইখানে যেটা ঘটবে এর পরের ধাপটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। 3 নম্বর ধাপে আমার এখানে আমরা যদি চিন্তা করি, এখানে যেটা ছিল আমরা আবার দেখি যে এখানে এটা ডিস্টর্টেড রেজোনেন্স আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার R মূলক আছে, এবং এখানে আমার অবভিয়াসলি কি তৈরি হয়েছিল, AlCl4 মাইনাস তৈরি হয়েছিল, রাইট? ওইখানে এইখানে এই Hটা, এখানে যে মাইনাসটা আছে সে এই Hটা এই ইলেকট্রনটাকে সে গ্রহণ করবে, রাইট? এই ইলেকট্রনটা Hটা গ্রহণ করবে। এর ফলে কি হবে আপনারা একটু চিন্তা করেন, এর ফলে কি হতে পারে? হ্যাঁ, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা HCl তৈরি হবে, এবং এখান থেকে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আলাদা হয়ে যাবে, আমার যে আগে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছিলাম সেটা আবার পুনরায় ফিরে আসছে, এবং যেটা ঘটবে সেটা হচ্ছে যেহেতু এখানের মধ্যে সে Hটা নিয়ে নিচ্ছে, এবং তার ফলে যেটা হচ্ছে তার Hটা সে তার ইলেকট্রনটা এখানে আবার ফেরত দিয়ে দিচ্ছে, এখানে যে আবার দ্বিবন্ধনটা ছিল সেটা আবার ফেরত আসবে, এবং আমার অ্যালকাইল মূলকটা যুক্ত হয়ে গেছে, রাইট? তো এইখানে এই ধরনের বিক্রিয়ায় আমার মোটামুটি মনে রাখতে হবে এখানে 3টা ধাপে ঘটে। প্রথম ধাপটা হলো ফর্মেশন অফ ইলেকট্রোফাইল। প্রথম ধাপে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়েছিল, রাইট? প্রথম ধাপে ইলেকট্রোফাইলটা কি ছিল? ইলেকট্রোফাইলটা হচ্ছে আমার R প্লাস। দ্বিতীয় ধাপে যেটা ঘটছে, দ্বিতীয় ধাপে হচ্ছে আমার এখানে ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়েছে। কি হয়েছে? আমার দ্বিতীয় ধাপে আমার ইলেকট্রোফিলিক, সরি আগেরটাতে যাই, দ্বিতীয় ধাপে হচ্ছে আমার ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়েছে, মানে আমার ইলেকট্রোফাইলটা গিয়ে অ্যাটাক করছে, রাইট? এবং তৃতীয় ধাপে যেটা হচ্ছে আমার রিজেনারেশন অফ ক্যাটালিস্ট। আমার যে রিজেনারেশন হয়েছে, যে আমি যে লুইস অ্যাসিডটা ইউজ করছি সেই লুইস অ্যাসিডটা আবার পুনরায় ফিরে আসছে। তো এইখানে যে এই ধরনের বিক্রিয়ার, যে ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে একটা ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, ইলেকট্রোফাইল সৃষ্টি হওয়ার পর ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে, এবং আমি থার্ডে গিয়ে যেটা ঘটে যে আমার যে লুইস অ্যাসিডটা ব্যবহার করছি সেটা আবার পুনরুৎপাদিত হয়েছে। এই 3টা ধাপে মূলত ফ্রিডেলক্রাফটের বিক্রিয়াগুলো কন্ডাক্টেড হয়ে থাকে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে, এবং একই জিনিস আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে করব। সো এখন আমরা একটু বিষয়টা ব্যাখ্যা করি যে অ্যালকাইলেশনে হচ্ছে অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন ঘটে, আর এখানে হচ্ছে অ্যাসাইল মূলক। অ্যালকাইল মূলক হচ্ছে আমার CH3 ছিল কেবল, অ্যাসাইল মূলক হচ্ছে মাঝখানে একটা CO বন্ড চলে আসে। সো এটা হচ্ছে আমার অ্যাসাইল মূলক। সো RCO হতে পারে, এটা R হতে পারে, মানে আমি R বোঝানোর জন্য ব্যাপারটা বলছি। এই মূলকটা হচ্ছে আমার মূলত অ্যাসাইল মূলক। অ্যালকাইল মূলকের ক্ষেত্রে যেরকম মেকানিজম ছিল যে ধাপে হয়েছিল, সেখানেও এখানেও আমার একই ধাপ ফলো করবে। আমি যদি পুরো বিক্রিয়াটার একটা ওভারঅল রিঅ্যাকশন লিখতে যাই, ওভারঅল রিঅ্যাকশনটা হবে ঠিক এরকম। আমার ওভারঅল রিঅ্যাকশনটা হবে RCOCl, ওখানে আমার অ্যালকাইল হ্যালাইড ছিল, এখানে অ্যাসাইল হ্যালাইড হবে, এবং এখানে একইভাবে আমরা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি। কেন? কারণ এটা একটা লুইস অ্যাসিড, এবং এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার আলটিমেটলি COCH3
তৈরি হবে এবং আমার HCl তৈরি হবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে একটা ভুল করে, অনেকে এটাকে এভাবে লিখে যে CH3CO, এটা কিন্তু আমার ভুল, রাইট? তো আমার এখানে আসলে গ্রুপ হচ্ছে COCH3 এবং এই জিনিসটা তার মূলক বেনজিন মূলকের সাথে যুক্ত আছে কেবল CO মূলকটা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা দেরি না করে প্রথম ধাপে চলে যাই, এখানেও যেটা 3 ধাপে ঘটবে। প্রথম ধাপে হচ্ছে আমার যে অ্যাসাইল হ্যালাইডটা ছিল সেটা আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে, রাইট? এটা ছিল আমার ক্যাটালিস্ট। এখানেও একইভাবে কি ঘটবে, এখানে একটু চিন্তা করে দেখেন, অক্সিজেনে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কার্বনের চেয়ে অনেক বেশি, তা সেটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ আর এটা হচ্ছে পার্শিয়ালি পজিটিভ। তো যার ফলে হচ্ছে এখানে ইলেকট্রনটা এইভাবে চলে আসে। তো এর ফলে ফলশ্রুতিতে কি ঘটে, ফলশ্রুতিতে যেটা ঘটে সেটা হচ্ছে আমার এই অংশটার একটা টোটাল পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ সৃষ্টি হয়, রাইট? এখন এই নেগেটিভ চার্জটা কে নিবে, অবশ্যই আমার লুইস অ্যাসিডটা নিবে। তার ফলে হচ্ছে আমার নেগেটিভ অ্যাসিডটা চলে যায় আমার লুইস অ্যাসিড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, যার ফলে আমার একইভাবে এখানে আমার AlCl4- তৈরি হবে এবং আমার আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে RCO+ তৈরি হবে, রাইট? এবং এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, রাইট? তো আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের কোনো প্রকার কনফিউশন নেই। এখন আমরা তার দ্বিতীয় ধাপ নিয়ে লিখব। দ্বিতীয় ধাপে কি ঘটে, সেকেন্ড স্টেপে হচ্ছে আমার যে বেনজিনটা ছিল সেটা আমার ইলেকট্রোফাইল তৈরি হয়েছে আগের মতোই নিয়ম। এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, আমার ইলেকট্রোফাইলটা ইলেকট্রন পছন্দ করবে, আচ্ছা ইলেকট্রনটা সে এখানে চলে আসবে, যার ফলে হচ্ছে খুবই খুবই সিম্পল একটা রিঅ্যাকশন ঘটে। রিঅ্যাকশনটা কি, আমার ফার্স্ট অফ অল আমার এই বেনজিন রিং এর রেজোনেন্সটা, সুন্দর রেজোনেন্স নষ্ট হয়ে যায় এবং এখানের মধ্যে আমার হাইড্রোজেন তো থাকেই, কিন্তু আমার এই যে CO মূলকটা এখানে যুক্ত থাকে। আবারও বলতেছি, আমার যুক্ত হয় কোন মূলকে, CO মূলক দ্বারা, কারণ আমার CO মূলকে আসলে অ্যাটাক করে আমার ইলেকট্রন, রাইট? তো এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে এবং এই বিষয়টা যদি মাথায় রাখি তাহলে হচ্ছে আমরা পরের ধাপে চলে যেতে পারবো। পরের ধাপে কি ঘটে, পরের ধাপটাও খুবই খুবই সিম্পল। পরের ধাপটা হচ্ছে এখানে যেহেতু আমার প্লাস চার্জটা দিয়ে দিয়েছে, সেখানে প্লাস চার্জটা থাকবে না। পরের ধাপটা তো খুবই সিম্পল, আর আমার প্লাস চার্জটা এখানে আছে, সেটা ইলেকট্রন পেয়ে গেলে তার প্লাস চার্জ থাকার কথা না। তো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে এই প্লাস, এখানে আমার H আছে, এখানে আমার CO, এখানে আমার R আছে। আমার আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে আমার যে AlCl4- ছিল সেখানে এটা এসে আবার রোল প্লে করবে। রোল প্লে কেমনে করবে, এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটা গ্রহণ করার জন্য অনেক উদ্গ্রীব হবে। এই হাইড্রোজেনটা হচ্ছে আমার ইলেকট্রন গ্রহণ করার জন্য অনেক উদ্গ্রীব হবে, যার ফলশ্রুতিতে সে এইচটা বাগায় নিবে, যার ফলে আবার সেই ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে, যার ফলে তার যে রেজোনেন্সটা নষ্ট হয়েছিল সেটা আবার সে ফিরে পাবে এবং ফিরে পাওয়ার বদলতে এই হাইড্রোজেনটা চলে যাবে এবং এই COR তৈরি হবে এবং আমার HCl তৈরি হবে এবং আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আবার নতুন করে রিজেনারেট হবে। তো আমার ধাপ কি ছিল, প্রথমে ছিল ইলেকট্রোফাইল তৈরি করা, সেকেন্ড ধাপটা ছিল আমার ইলেকট্রোফাইলের অ্যাটাক, থার্ড ধাপটা হচ্ছে রিজেনারেশন অফ লুইস অ্যাসিড, সেটাও হয়ে গেছে। তো অ্যাসাইলেশনের মেকানিজম অ্যালকাইলেশনের মতো হুবহু, জাস্ট পার্থক্য জায়গাটা ছিল আমার কোন জায়গায়, পার্থক্যের জায়গা ছিল এখানে একটা অ্যাসাইল মূলক ইনস্টেড অফ অ্যালকাইল মূলক। তো অ্যাসাইল মূলক থাকবে অ্যালকাইল মূলকের জায়গায়, বাকি সব ধাপ একই রকম। প্রোডাক্ট অফ অ্যালকাইলেশন দেখলাম, অ্যাসাইলেশন দেখলাম। এখন আমরা যে বিক্রিয়ার মেকানিজম নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে নাইট্রেশন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু বিষয় আছে যেটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। তো এটা মেইন রিঅ্যাকশন হচ্ছে এটাকে আমরা যে মেইন রিঅ্যাকশন নিয়ে কাজ করি এটা, তো এটাকে যদি একটু করে ভেঙে লিখি সেটা হচ্ছে এখানের মধ্যে যে মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আমার যে বেনজিনটা নিব, তার একটা হাইড্রোজেনকে আমি এখানে একটু ফোকাস করতেছি, মানে আমার এই বেনজিনটাকে হাইড্রোজেনকে আমি আলাদা করে দেখাচ্ছি এবং এখানে যে মেইন বিক্রিয়ক যেটা থাকবে সেটা হচ্ছে HNO3 এবং এখানে তার ক্যাটালিস্ট হিসেবে থাকবে H2SO4। মনে রাখতে হবে H2SO4 সেটা বিক্রিয়াটা সে করবে না। কেন করবে না সেটা আমি এখনই ব্যাখ্যা করবো।
এবং যেটা আলটিমেটলি ঘটবে যেটা হচ্ছে হাইড্রোজেনের জায়গায় আমার নাইট্রেট মূলকটা প্রতিস্থাপিত হয়ে যাবে, আমার নাইট্রেট মূলকটা ওই জায়গায় প্রতিস্থাপিত হয়ে যাবে, রাইট? এবং ওখান থেকে আবার তৈরি হবে H2O। তো এখন কথা হচ্ছে বিষয়টা হচ্ছে কিভাবে ধাপ ঘটে। এখানে একই ধাপ, মানে প্রথম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি করতে হবে, রাইট? ইলেকট্রোফাইল তৈরি করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে প্রথমত আমার যে HNO3টা এভাবে লেখা যায় OHNO2। এখানের মধ্যে OH টা হলো আমার নেগেটিভ পোরশন এবং NO2 টা হলো আমার পজিটিভ পোরশন, রাইট? সো এটাকে আমি আমার নিয়ে আসছি আমার HNO3 অবভিয়াসলি। এবং আমার এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমার H2SO4, রাইট? HHSO4 এইভাবে সেটা ভাগ থাকে এবং HHSO4 যেহেতু ভাগ থাকে, এই অংশটা হচ্ছে পজিটিভ, এই অংশ হচ্ছে নেগেটিভ, রাইট? এবং দুইটা মিলে খুব সুন্দর করে আমার H প্লাস আর OH মিলে আমার H2O তৈরি করে। আমার আলটিমেটলি ওই Na2 প্লাস ইলেকট্রোফাইল আকারে বের হয়ে যায় এবং আমার HSO4 মাইনাস এখানে আলাদা করে থাকে। ওকে, সো এটা হচ্ছে আমার প্রথম ধাপ। আমাদের প্রথম ধাপ সবসময় কি থাকে? ফরমেশন অফ ইলেকট্রোফাইল, মানে একটা ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। আমার দ্বিতীয় ধাপটা কি হয়? দ্বিতীয় ধাপটা সবসময় হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাটাক। আমার মেইন জায়গায় আমার ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। মেইন জায়গা কোথায়? আমার যে বেনজিন রিংটা দেখতেছি, আমি বেনজিন রিংটাকে যদি একটু এভাবে আঁকি, এটা তার ইলেকট্রোফাইলটা কি এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করবে কে? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কি ইলেকট্রন পছন্দ করে, তার মানে সেই ইলেকট্রনটা অ্যাটাক করবে, রাইট? তো এখানে যে হাইড্রোজেনটা ছিল এটা আলাদা করে দেখাচ্ছি। এখানে জিনিসটা আলটিমেটলি ঘটবে, আমার যেটা হয় যে ইলেকট্রোফাইল অ্যাটাক করলে তার রেজোনেন্সটা ডিস্টর্টেড বা অনেকটা আংশিক হয়ে যায়। এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগের মতো ইয়ানে তার একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে নিউক্লিয়াসের মধ্যে এবং এখানের মধ্যে আমার যেহেতু যেখানে ইলেকট্রন গেছে সেটার অনুসারে একটা বন্ড করবে, রাইট? এটা হচ্ছে আমার এইটার প্রথম ধাপ, রাইট? তো এখন আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা পরের ধাপে কেমনে যাবো। পরের ধাপে যাওয়ার জন্য এখানে কোনো এক্সট্রা স্টেপ কিছু মেনটেন করতে হবে? এখানে তেমন কিছু নাই, আগের মতোই ধাপ। যে আমরা আগে যেটা ছিল যে আমরা আগের যে ক্যাটালিস্টটা সেটাকে আবার রিনিউ করতে হবে, মানে আমরা HSO4 মাইনাস রিনিউ করতে হবে, রাইট? তো HSO4 মাইনাসকে আমি কিভাবে রিনিউ করতে পারি? HSO4 মাইনাস রিনিউ করার জন্য আমাদের যে থার্ড ধাপটা আছে, HSO4 মাইনাসকে রিনিউড করার জন্য আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে H, এখানে NO2, আমার আলটিমেটলি HSO4 মাইনাসকে রিনিউ করতে হবে। আমার HSO4 মাইনাস রিনিউ করার জন্য কি করতে হবে? এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে এটা, তো ইলেকট্রনটা আমার গ্রহণ করবে এটাকে তারা ভাগাই নিয়ে যাবে, আমার মোটামুটি ভাবে এটা ভাগাই নিয়ে যাবে বলতে পারি এটা। যার ফলে হচ্ছে এই ইলেকট্রনটা সে আবার এখানে দিয়ে দিবে, যার ফলে হচ্ছে আলটিমেটলি আমার যে ক্যাটালিস্টটা ছিল সেটা আবার রিনিউড হচ্ছে এবং আমার আলটিমেটলি আবার এখানের মধ্যে আমার নাইট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট? আমার নাইট্রেশনটা যেভাবে ছিল এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার নাইট্রেশনের তিনটা ধাপ সবসময় একই থাকে। প্রথম ধাপটা হচ্ছে আমার প্রথম ধাপটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল ফরমেশন, দ্বিতীয় ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল অ্যাটাক, থার্ড ধাপটা হচ্ছে ক্যাটালাইজটা আবার রিনিউ হওয়া। নাইট্রেশন তো গেল। আমাদের সালফোনেশনের ক্ষেত্রে আমরা মোটামুটি একইভাবে কাজ করব। তো এখন আমরা শুরু করি সালফোনেশন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমার সালফোনেশনটা একটু চ্যালেঞ্জিং কেন? কারণ এখানে একটু বিশেষভাবে বিক্রিয়াটা ঘটে। এটার মূল বিক্রিয়াটা কিরকম হবে? মূল বিক্রিয়াটা আমি এখনই দেখাচ্ছি। মূল বিক্রিয়াটা হচ্ছে এরকম যে আমার যে বেনজিন রিং ছিল আগের মতোই বেনজিন রিং দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর করে তার তিনটা ট্রিপল বন্ড, তার হাইড্রোজেন একটাকে আলাদা করে হাইলাইট করতেছি কারণ আমার এখানে এটা বিক্রিয়া করবে। আমার এখানের মধ্যে ইলেকট্রোফাইল তৈরি করা গেছে, H+4 রাখতেছে, অ্যাটাক করবে এবং এখানের মধ্যে আমি SO3 দিব এবং এখানে কিছু তাপ দিব, রাইট? তাহলে আমাদের মোট কথা কি? ফার্স্ট ধাপ ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, সেকেন্ড ধাপ আমরা রেজোনেন্স ডিস্টর্টেড হয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটবে, রাইট? মানে ফার্স্ট ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হবে, সেকেন্ড ধাপ ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, রেজোনেন্স ভেঙে যাবে এবং থার্ড ধাপ হচ্ছে আমার এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ক্যাটালিস্ট যেটা ব্যবহার করছি সেটা আবার পুনরায় মানে আবার উৎপাদিত হয়, রাইট? তো এটা হচ্ছে আমার ধাপগুলো। বাট এইখানের মধ্যে সালফোনেশনের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড থাকে, তাই আপনাদের এটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো আমাদের এখানে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে দেখেন যে এখানের মধ্যে আমার আলটিমেটলি যেটা ঘটে এটা হচ্ছে আমার এখানের মধ্যে SO3H দিয়ে প্রতিস্থাপিত, রাইট? SO3H আমার সালফারের মধ্যে SO3H, মানে এখানে OH বাদে পুরোটা এখানে প্রতিস্থাপিত হয় এবং OH টা আর H টা মিলে এখানের মধ্যে তৈরি করে আমার H2O, রাইট? এটা হচ্ছে আমার মূল বিক্রিয়া সালফোনেশন। তো সালফোনেশন এখানেও একইভাবে আবার তিনটা ধাপে বিক্রিয়াটা ঘটবে
এবং 3টা ধাপের বিক্রিয়াটা ঘটার জন্য আমার যেটা বুঝাতে হবে যে আমার সালফিউরিক অ্যাসিডের গঠনিক সংকেতটা বুঝতে হবে। সালফিউরিক অ্যাসিডের গঠনিক সংকেতটা কি দেখেন, এই যে আমার এখানে সালফিউরিক অ্যাসিড আছে, যখন সালফিউরিক অ্যাসিড, একটু চিন্তা করেন এখানে এটা আবার কোঅর্ডিনেট বন্ডের ব্যাপার স্যাপার আছে। তো মোটামুটি ভাবে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা মানে গাঠনিক সংকেত, খুব সুন্দর করে একটা গেলা। এবং আমরা যে প্রথমে বিক্রিয়ক দিচ্ছি সালফিউরিক অ্যাসিড, ওটা হচ্ছে H+ আর HSO4- এর সংমিশ্রণ, রাইট? H+ আর HSO4- এর সংমিশ্রণ। তো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমার এখানের মধ্যে যে সালফারের মধ্যে একটা তুলনামূলক পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। কারণ কেন পজিটিভ থাকে, কারণ হচ্ছে আমার এইদিকে এটা তড়িৎ ঋণাত্মতা অনেক বেশি অক্সিজেনের, এটারও তড়িৎ ঋণাত্মতা অনেক বেশি, তার কুল আছে, ইলেকট্রনিক কুল হওয়ার কারণে তার এখানে একটা নেট পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। তো এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এখানের মধ্যে OH এর মধ্যে হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেন যেটা করে সেটা হচ্ছে যে ইলেকট্রনটা এই পজিটিভ যে হাহাকার করতেছে ইলেকট্রনের জন্য সেখানে সে দেয়, যার ফলে এই হাইড্রোজেনটা সে সরে আসতে পারে। এখানে আলটিমেটলি কি জিনিস ঘটতেছে, এখানে যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে আমার এই হাইড্রোজেনটা তো আলাদা হয়ে গেছে, রাইট? তো এই হাইড্রোজেন আলাদা হয়ে গেছে, এটা তাহলে আলাদাই থাকবে। এবং এই HSO4- আর H যে মিলে তা কিন্তু নয়, এখানে একটু কেয়ারফুল হতে হবে। কেয়ারফুলটা কোন জায়গায় হতে হবে? কেয়ারফুলটা হতে হবে আমার এই পুরো বিষয়টা চিন্তা করতে গিয়ে। তো আর এখানে OH এর যে ইলেকট্রন দুটো আছে, এই লোন পেয়ার ইলেকট্রন, এই লোন পেয়ার ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাকশন হবে। আমি আবার রিপিট করি, এই OH এর যে বন্ধনে H ইলেকট্রন ছিল সেটা সে পজিটিভকে দিয়ে দিয়েছে তার ইলেকট্রনের চার্জ ঘাটতি পূরণ করার জন্য। OH এর মধ্যে যে লোন পেয়ার ইলেকট্রন ছিল সেটা সে H+ এর সাথে ইন্টারঅ্যাকশন করছে, রাইট? এবং Hটা তাই মুক্ত হয়ে গেছে, যখন ইলেকট্রন দিয়ে দিয়েছে মুক্ত হয়ে গেছে, তার মানে Hটা প্রথমত দিয়ে দিয়েছে যে মুক্ত হয়ে গেছে, তার থেকে আমরা H+ পাচ্ছি, রাইট? আর H+ যেহেতু পাচ্ছি, তো এটা H+ বের হয়ে যাচ্ছে। আমার HSO4- যেটা ছিল এখানের মধ্যে, যে অংশটা ছিল HSO4- টাও আমার বের হয়ে যাবে। তো কিন্তু এখানের মধ্যে H+ টা বের হয়ে গেছে, HSO4- টাও বের হয়ে গেছে, HSO4- বের হয়ে গেছে, H+ আর OH মিলে H2O তৈরি করছে। এবং আমার আলটিমেটলি এরা এত ইলেকট্রনের ছাড়াছাড়ি করে আমার আলটিমেটলি জিনিসটা তৈরি হয়েছে, একটা SO3 তৈরি হয়েছে। এবং খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, আমার এই যে SO3 তৈরি হয়েছে এটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল, রাইট? তো আমরা এটাকে আরো দুইটা ধাপ হবে, আমাদের 3টা ধাপ হবে। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইলের তৈরি হওয়া, রাইট? এখন ইলেকট্রনটা অ্যাটাক করবে। ইলেকট্রনটা কিভাবে অ্যাটাক করবে আমাদের দ্বিতীয় ধাপটা যদি দেখি, আমাদের দ্বিতীয় ধাপটা যদি দেখি, আমার যে বেনজিন রিং ছিল, আমার বেনজিন রিংটা দেখতে এরকম, রাইট? খুব সিম্পল, বেনজিন রিংটা দেখতে এরকম। তো ওখানের মধ্যে আমার যে ইলেকট্রোফাইল ছিল সে সালফেট SO3 টা অ্যাটাক করবে। তো এখানে আমাদের যে ইলেকট্রনটা এখানে যাবে, সে ইলেকট্রন এখানে সেটা মানে বুভুক্ষ অবস্থায় বসে আছে, ইনিটস ইলেকট্রন, রাইট? তো আমার ইলেকট্রোফাইল অ্যাটাক করলে কি হয়, রেজোনেন্স ডিস্টর্টেড হয়, সবসময় হচ্ছে এটার সবসময় ঘটে জিনিসটা। এবং এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন এবং আলটিমেটলি যে SO3 টা হচ্ছে, সেটাকে সুন্দর করে লিখি, সেটা এরকম, রাইট? তো এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরপরে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে আমার যে ক্যাটালিস্টটা ব্যবহার করছিলাম সেটা আবার পুনরুৎপাদিত হতে হবে, রাইট? তো এখানে আমার ক্যাটালিস্ট সালফেট SO3 কে আবার পুনরুৎপাদিত হওয়ার যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা আসলে H2SO4 টাকে আবার পুনরায় উৎপাদিত করব, যাতে হচ্ছে আমার আলটিমেটলি যে SO3 টা দিচ্ছে সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। বিষয়টা একটু শুনতে জটিল লাগতেছে, কিন্তু আমি এটা ব্যাখ্যা করতেছি। দেখেন এইখানের মধ্যে আমার ডিস্টর্টেড হয়েছিল, রাইট? এখানে আমার H আছে, এখানে আমার SO3 আছে, আমি একটা শর্ট করে দিলাম। তারপরে SO3 টা এখন একটা নেগেটিভ চার্জ আছে, কারণ এখানে একটা নেগেটিভ চার্জ আছে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে এটা HSO4- তার এটাকে ইলেকট্রন দেয়, যখন এটা চলে যায় এবং যার ফলে এটা এখানে দিয়ে দেয়, রাইট? আলটিমেটলি আমার H2SO4 টা আবার পুনরুৎপাদিত হচ্ছে এবং আমার এখানের মধ্যে যেটা ঘটতেছে সেটা হচ্ছে SO3-। আর কথা হচ্ছে আমার H2SO4 টা পুনরুৎপাদিত হয়েছে। আগের গুলোতে কি হতো, আমার ক্যাটালিস্টটা পুনরুৎপাদিত হতো, এখানে H2SO4 নিজেই বিক্রিয়ক, আমার নিজেই এই বিক্রিয়াকে ক্যাটালিস্টের মতো সাহায্য করতেছে বিক্রিয়াকে ফাস্ট করার জন্য, এখানে সেটা ডাবল দেওয়া হয়।
তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এটা এই ধাপটা ডিফারেন্ট অন্যগুলো থেকে। এবং এখানে তারপর যেটা ঘটে যে আমার চার্জটাকে আবার আগের অবস্থায় আনতে হবে। আগের অবস্থায় আনার জন্য আমি কি করতে পারি? খুবই সিম্পল, আমাদের আগের একটা বিক্রিয়া H+ তৈরি হয়েছিল না, একদম প্রথম ধাপে যে H+ তৈরি হয়েছিল, একদম ফার্স্ট স্টেপে, ওই H+টা গিয়ে আমার ওই নেগেটিভ চার্জটাকে সে প্রশমিত করে দেবে এবং এখানের মধ্যে SO3H তৈরি হবে। এবং এটাই ছিল আমার সালফোনেশনের ধাপ। সালফোনেশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধাপটা একটু কমপ্লিকেটেড এবং এটা আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চারটা যেটা দেখানো, প্রিলোগাম, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, এই দুটা চারটার মেকানিজম আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যালকোহলের জারণ। তো জারণ বলতে কি বুঝি? জারণ বলতে আমরা নর্মালি বুঝি কোনো কিছু থেকে কোনো কিছুতে অক্সিজেন যুক্ত করা বা কোনো কিছু থেকে হাইড্রোজেন মুক্ত করা। এই দুটাই হচ্ছে আমাদের জারণ, রাইট? মানে আমি কোনো কিছুতে অক্সিজেন মুক্ত করা বা হাইড্রোজেন যুক্ত করা বা হাইড্রোজেন মুক্ত করা হচ্ছে জারণ। তার আরেকটা দুইটা ডেফিনেশন আছে। একটা হলো ইলেকট্রন দান করলে তাকে আমি জারণ বলবো, অথবা তার মধ্যে যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে আমি জারণ বলবো। তো বেসিক্যালি আমাদের চারটা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি যদি অক্সিজেন যুক্ত করি তাহলে সেটা জারণ, আমি যদি হাইড্রোজেন মুক্ত করি তাহলে এটা জারণ, আমি যদি ইলেকট্রন দান করি এটা জারণ, বা জারণ সংখ্যা বৃদ্ধি করলে এটা জারণ, রাইট? সো এখানে প্রথমটা দেখি যে আমরা অ্যালডিহাইড থেকে আমি মৃদু জারক দিয়ে অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড বানাচ্ছি, রাইট? তো অ্যালডিহাইড এদিকে হবে। সো এখন এখানে এটা করছি, এখানে দেখেন এখানে আমার 3টা হাইড্রোজেন আছে, রাইট? আর এখানে আমার একটা হাইড্রোজেন আছে। সো এখানে হাইড্রোজেন মুক্ত হয়েছে, রাইট? তো হাইড্রোজেন মুক্ত হয়েছে, এটা হলো আমার জারণ প্রক্রিয়া, রাইট? এখানে বিজারণ হচ্ছে না, কারণ এখানে জারণ হচ্ছে, তার মানে এখানে হাইড্রোজেন মুক্ত হওয়া মানে হচ্ছে জারণ। একইভাবে আমি যদি এইটা দেখি, আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে কিটোন তৈরি হয়। 1 ডিগ্রি করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি করলে কিটোন, রাইট? তো এবং এখানে দেখেন এখানে আমার হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে 2টা, আর এখানে হাইড্রোজেন আছে কোনো নাই, এখানে মানে এইটার সাথে কোনো হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেন কমে গেছে, রাইট? 2টা। তো হাইড্রোজেন মুক্ত হওয়া মানে কি? অবভিয়াসলি জারণ। এরপরে আমার যে বিষয়টা আসে সেটা হচ্ছে হাইড্রোজেন মুক্ত করলেও জারণ। যেমন এখানে আমার হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেন এখানে নাই, তাহলে এই প্রথম ধাপটাও আমার জারণ। আমার দ্বিতীয় ধাপে হাইড্রোজেন মুক্ত হয় নাই ঠিক, কিন্তু আমার এখানের মধ্যে অক্সিজেন যুক্ত হয়েছে, রাইট? অক্সিজেন যুক্ত। তো অক্সিজেন যুক্ত হওয়া মানে কি? ইয়েস, অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ। সো এটা আমাদের জৈব যৌগের জারণ নিয়ে আমি একটা স্পেশাল সেগমেন্ট নিয়ে আলোচনা করব, এবং ওই সেগমেন্টটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিছু বেসিক ক্লিয়ার করতে হবে, সেটা আমরা পরের স্লাইড থেকে বুঝাচ্ছি। তো এখন আমরা জৈব যৌগের জারণ নিয়ে চিন্তা ভাবনা করব। প্রথমত আমি লিখলাম যে অ্যালকোহল জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড বা কিটোন হয়, ডিপেন্ড করে অ্যালকোহলের ডিগ্রির উপর, আমরা এটাকে দেখছি, রাইট? এবং অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করলে অ্যাসিড হয়, যেমন নরমাল অ্যাসিড, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? এখন কখন কোনটা ঘটবে, রাইট? আমি যদি মৃদু জারক দিলে সেটা এই একটা ধাপে কমপ্লিট হয়ে যাবে। আমি যদি মৃদু জারক দেই তাহলে সেটা একটা ধাপে কমপ্লিট হয়ে যাবে, আবার মৃদু জারক দিলে সে আরেকটা ধাপে কমপ্লিট হবে। মানে মৃদু জারক দিলে সে কেবল একটা ধাপে বিক্রিয়া করবে। আমি যদি এই জায়গায় তীব্র জারক দিতাম তাহলে সেটা এক ধাপে হুড় করে অ্যাসিড তৈরি করে ফেলতো। সো এটা হচ্ছে বিষয়। আমি যদি মৃদু জারক দেই, মৃদু জারকের উদাহরণ হচ্ছে CrO2Cl2, এটার আরেকটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে ইটার্ড বিকারক, ইটার্ড রিয়েজেন্ট। এবং আমি যদি মৃদু জারক দিই সেটা এখানে এক ধাপে হবে, এবং আমি যদি তীব্র জারক দিই, যার একটা এক্সাম্পল হলো KMnO4H+, এটা এখানে দেখতে পাচ্ছি, তীব্র জারক দিলে সে ডাইরেক্ট অ্যাসিড তৈরি করে ফেলবে। সো আবার উল্টাটাও ঘটে। আমি যদি এখন এটা হচ্ছে আমি যদি তীব্র বিজারক দিই, তীব্র বিজারক দিলে অ্যাসিড ডিরেক্ট অ্যালকোহল হয়ে যাবে। আর যদি মৃদু দিয়ে করি তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল। সো আমাদের বিজারক মৃদু যদি হয় তাহলে এখানে মধ্যে আইদার হবে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটাকে বলা হয় রোজেনমান বিকারক। আপনাদের পরীক্ষার জন্য মাঝে মাঝে দরকার হতে পারে, এটাকে বলা হয় রোজেনমান বিকারক। এবং তীব্র হলে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে হবে।
জারক যখন ব্যবহার করব তখন তারা জাইমান অক্সিজেন তৈরির মাধ্যমে নরমালি জারণ করে, এবং বিজারক যখন অ্যাপ্লাই করব তখন তারা জাইমান হাইড্রোজেন তৈরির মাধ্যমে তারা তৈরি করে। জাইমান মানে বোঝায় ফ্রেশলি প্রিপেয়ার্ড, যা ডিরেক্টলি কাজটা করতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে কখন আমি কোনটা করব। তো খুব সুন্দর একটা এক্সাম্পল হয় যে ধরা যাক আপনি ধরেন এটা হচ্ছে আপনার বাসা, এটা হচ্ছে আপনার বাসা, এটা হচ্ছে আপনার বাসা, এবং এটা হলো আপনার খেলার মাঠ, এবং এটা হলো আপনার কলেজ, রাইট? তো আপনি বাসা থেকে খেলার মাঠ থেকে কলেজে যেতে পারেন। ধরেন আমরা স্কুলের রুটিন করছে এমন যে আপনি বাসা থেকে খেলার মাঠ থেকে কলেজ। তো আপনি এমন একটা বাস নিবেন, যদি আপনি একটা ফুল মানে অনেক বড় সিটি বাস নেন তাহলে সেটা আপনার ডিরেক্ট কলেজে নিয়ে নেবে, কিন্তু খেলার মাঠটা আপনার কাছে। তো তখন আপনি কি লোকাল একটা ছোট বাস কি করবেন, জাস্ট এখান থেকে যাবেন, রাইট, খেলার মাঠে। কিন্তু আবার একটা লোকাল গাড়ি নিয়ে আপনি চাইলে খেলার মাঠ থেকে আবার কলেজে যেতে পারেন। সো এটা হলো মানে লোকাল বা মৃদু অবস্থার মতো, যে আপনার যখন যদি দরকার হয় যে খালি অল্প দূরত্ব যাবেন, তখন আপনি মৃদু কিছু দিয়ে বাহন দিয়ে আপনি এখান থেকে এখানে যাবেন, তবে এখান থেকে এখানে যাবেন। একইভাবে আমি কলেজ থেকে যদি খালি খেলার মাঠে আসতে চান তাহলে এটা কোনো মৃদু বাহন বা আমরা লোকাল বাহন দিয়ে আসতে পারি। আবার খেলার মাঠ থেকে বাসায় আসতে গেলে আমি একই কাজ করবো। কিন্তু আপনার যদি ডিরেক্ট কলেজে যেতে হয় তখন আপনি কোনো মানে আরো বড় বাসে যেতে চান, বা আপনি যেটা ডিরেক্ট রুটের কোনো বাসে করে যেতে চান, রাইট? তো ওইটা থেকে আপনার তীব্র কোনো কিছু লাগবে, রাইট? একইভাবে কলেজ থেকে বাসায় আসতেও একই জিনিস লাগবে। তো অনেকটা এরকম, আপনার যদি ডিরেক্ট অ্যাসিড দরকার হয় একটা ধাপে, আপনার অ্যালডিহাইড কিটোন দরকারই নেই, মানে আপনার খেলার মাঠে যাওয়া দরকারই নেই, তার মানে আপনি তখন তীব্র ব্যবহার করবেন। কিন্তু আপনার যদি দরকার হয় না আমার অ্যালডিহাইড কিটোন দরকার, বা আমি ধাপে ধাপে করব, তখন হচ্ছে আমার মৃদু জারক বা মৃদু বিজারক দিয়ে আমি কাজ করবো। এটা হচ্ছে আমার জৈব যৌগের জারণ বিজারণের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। মাঝে মাঝে আমাদের দরকার হয়, এই জিনিসটা আপনাদের মনে রাখা দরকার। আমরা এখন যে টপিক নিয়ে কাজ করবো সেটা হচ্ছে পুরনো সিলেবাসের কিছু টপিক, যেগুলো হচ্ছে আমাদের কিছু কিছু বইতে দেয়, কিছু কিছু বইতে থাকে না। তো আমি চেষ্টা করেছি যেটা যদি ইনকেস আপনারা মিস করে থাকেন, যে আপনাদের কেউ হয়তো কোনো নির্দিষ্ট বই ফলো করছেন যেখানে এই টপিকটা ছিল না, বা কিছু যে বইতে থাকে যেটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওইটা আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি এখানে, রাইট? সো বিরতি নিয়ে করে চলে যাই। তো টপিকটা হচ্ছে ইথানলের শিল্প উৎপাদন। সেটা হচ্ছে ইথানল যেটা আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ, এটা আমাদের মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট সলভেন্ট, যেটা ইন্ডাস্ট্রিয়ালি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা যেহেতু অনেক অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট, তাই এটা আমাদের শেখা অনেক গুরুত্বপূর্ণ। সো এটা স্টার্চ মোলাসেস বা মাতৃগুড় থেকে আমি তৈরি করবো। এটা এক ধাপে ধাপে দেখাবো। প্রথম ধাপটা আমরা দেখি যে আমরা স্টার্চ থেকে কিভাবে তৈরি করবো। স্টার্চ হচ্ছে আমরা যে ভাত খাই, ভাত থেকে আমরা স্টার্চ পাই, বা যে কোনো ধরনের কার্বোহাইড্রেট সোর্স আমরা সব আলু বা বিভিন্ন জায়গা থেকে আমরা স্টার্চ কালেক্ট করতে পারি। সেই স্টার্চকে আমি ডায়াস্টেস এনজাইম দিয়ে মল্টোজে রূপান্তরিত করতে পারি। এটা হচ্ছে একটা মোটামুটি এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে আমি জাস্ট তার মধ্যে যে পানির অভাবটা ছিল এটা আমি জাস্ট যোগ করে দিচ্ছি। পানির অভাবটা হচ্ছে তাদের মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ড, আমরা যেটা কোষ রসায়ন চ্যাপ্টারে পড়ছি বায়োলজিতে, ওইটার কনসেপ্টটা দিয়ে আপনারা নিশ্চয়ই এটা পড়ছেন, রাইট? সো আমি জাস্ট এটা রিভিউ করার জন্য বললাম আর কি, যে ওইটা আপনাদের গ্লাইকোসাইডিক বন্ডের সাথে কনসেপ্টের সাথে চাই। যাই হোক, এটা যেহেতু কেমিস্ট্রি আমি খুব একটা ডিটেলে জানলাম না এটার ব্যাপারে। তো এরপর হচ্ছে আমরা ম্যালটেস এনজাইমের মাধ্যমে আমি গ্লুকোজ তৈরি করতে পারি, এবং এই গ্লুকোজ থেকে আমি জাইমেস এনজাইমের মাধ্যমে আমি ইথানল তৈরি করতে পারি, রাইট? তো এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটা একটু আমাদের বলে রাখি যে আমাদের ইথানল কিন্তু অন্য একটা জায়গায়ও তৈরি হয়, সেটা হচ্ছে অবাত শ্বসন। যখন আমরা পড়ছি বায়োলজিতে, রাইট? তো অবাত শ্বসনও কিন্তু ইথানল তৈরি হয় গ্লুকোজ থেকে। ওইটা থেকে আসলে ইন্সপায়ারেশন নিয়ে এটা অনেক যুগ যুগ ধরে এভাবে আমরা ইথানল তৈরি করতেছি। যে আপনারা প্রায় সময় শুনবেন যে আলু থেকে আপনার মদ বানানো হচ্ছে, বা কোনো প্রকার মানে কার্বোহাইড্রেট সোর্স থেকে বানানো হচ্ছে, রাইট? সো আসলে ব্যাপারটা এরকম যে চিনি থেকে আমি খুবই সহজে অ্যালকোহল বানাতে পারি, কিন্তু তার জন্য হচ্ছে তাকে পিওর গ্লুকোজে নিতে হবে। সবসময় হচ্ছে কথা হচ্ছে তাকে পিওর গ্লুকোজে নিলেই আমি জাইমেস দিয়ে করতে পারি। তো যে ধরনের জটিল শর্করাই থাকুক না কেন, আমার মূল টার্গেট হচ্ছে তাকে গ্লুকোজে নিয়ে যাওয়া। গ্লুকোজে নিয়ে যেতে পারলে, আমি জাইমেস এনজাইমটা নিয়ে নিতে পারলে আমার ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্ট ইথানল হবে। এই বিক্রিয়াটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, যেভাবেই ঘুরে আসুক না কেন, আপনি যা সিম্পল সুগারে নিয়ে যাবেন, সিম্পল সুগার থেকে আপনি খুবই সহজে ইথানল তৈরি করতে পারেন। এখন একটা মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, এই লেখাটা মুছে নিই আমি। আচ্ছা, সো
এইখানে যে জিনিসটা হলো সেটা হচ্ছে মল্ট কি, মাঝে মাঝে প্রশ্ন আসে যে মানে বার্লি বীজকে পানিতে সিক্ত করে নিম্ন তাপমাত্রায় খোলা অবস্থায় রেখে দিলে তা 25 ফেব্রুয়ারি অঙ্কুরিত হয়, একে মল্ট বলে। এবং মল্ট থেকে আমরা মল্ট অ্যালকোহলও তৈরি করতে পারি, আমরা মল্ট ভিনেগারও তৈরি করতে পারি। এটাকে যদি আমি জারণ করি, আমরা জানি অ্যাসিডকে জারণ করলে কি হয়, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, রাইট? তো আমি চাইলে এই মল্ট থেকে আমি চাইলে যদি আমি মল্টটা হয় আমার সুগারের উৎস, ওটা থেকে যদি আমি ভিনেগার বানাই ওটাকে বলা হবে মল্ট ভিনেগার। আমরা মল্ট ভিনেগারের প্রস্তুতি আমরা পড়বো, আমরা যখন কর্মমুখী রসায়ন পড়বো তখন আমরা মল্ট ভিনেগারের প্রস্তুতি দেখবো। বাট আমি জাস্ট একটু করে রিভিউ করলাম যে মল্ট কি, মাঝে মাঝে কয়েকটা জায়গায় পরীক্ষায় প্রশ্ন দেয় এবং এটা আপনাদের 1-2 নম্বরের জন্য আসতে পারে। এবং আপনারা চেষ্টা করবেন যে এই সংজ্ঞাটা রাখতে, কারণ অনেকগুলো নতুন বইতে এটা ইনক্লুড করা হয়েছে। তো আপনারা এটা পুরনো সিলেবাসের টপিক হলো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সো মোলাসেস বা মাতৃগুড় থেকে, মোলাসেস হচ্ছে চিটাগুড়, মাতৃগুড় বা যেখান থেকে বলি আমরা তৈরি করি, এটা খুবই চিপ সোর্স অফ গ্লুকোজ, মানে আমাদের মতো দেশের জন্য এটা খুবই চিপ সোর্স অফ গ্লুকোজ বা খুবই সস্তা, রাইট? তো আমি খুবই সস্তা ভাবে ইথানল তৈরি করতে চাই, এটা আমাদের দেশে করা হয়। সেটা হচ্ছে আমি সুক্রোজকে আবার খুবই সিম্পল হিসাবে আমাদের কাছে সিম্পল সুগারে তৈরি করতে হবে, রাইট? আর এটাকে বলা হয় ইনভার্ট এসার, এটাকে বলে ইনভার্ট সুগার। ইনভার্ট কেন বলা হলো? কারণ এরা পরস্পরের আইসোমার, রাইট? এবং পরস্পরের ইনভার্ট, এটা পরস্পর ইনভার্ট সুগার, একই দ্রবণে থাকে বলে এটাকে ইনভার্ট সুগার বলা হয়। তো এরা হচ্ছে ইনভার্ট সুগার গুলো তৈরি করা হয় কোন এনজাইমের মাধ্যমে? ইনভার্টেস এনজাইমের মাধ্যমে। এবং এটাকে হচ্ছে সিম্পল সুগার, সিম্পল চিনি। আমাদের প্রথমেই বলছিলাম যে আমাদের মদ বানানোর প্রথম প্রক্রিয়া হচ্ছে আমরা সিম্পল সুগারে নিব। সিম্পল সুগারে নিলে আমি আবার সেই পুরোনো জিনিস আমি জাইমাস ব্যবহার করলে আমি ইথানল পেয়ে যাব। সো এটা ছিল পুরনো সিলেবাসের টপিক। এখন আমি একটা স্পেশাল টপিক, যেটা আমি বলি যে সেভিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট, এবং শেষের জন্য সবচাইতে ইন্টারেস্টিং জিনিসটা আমি রাখতে চাচ্ছি, কারণ এই বিষয়টা আমরা দেখি কিন্তু আমরা প্রায় সময় একটু অতটা গুরুত্ব দিয়ে পড়ি না। তো ওই টপিকটা একটু আমি হাইলাইট করার জন্য সবার শেষে আনতে যাচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পেশাল টপিক। আমরা হচ্ছে অ্যালকোহলের সাথে অতিরিক্ত H2SO4 ও অতিরিক্ত অ্যালকোহল যৌগ যোগ করলে কি হবে, এটা হচ্ছে আমাদের টপিক। সো প্রথমে হচ্ছে আমি যদি H2SO4 যোগ করি, H2SO4 যোগ করলে যদি অতিরিক্ত মানে H2SO4 আমার অ্যালকোহল ওর সাথে আমি দুইভাবে, আমি যদি আইদার অতিরিক্ত H2SO4 যোগ করি বিক্রিয়া এক ধরনের হবে, অতিরিক্ত অ্যালকোহল যোগ করলে বিক্রিয়া একরকম হবে, এবং বিক্রিয়ার মেকানিজমটা ভিন্ন হবে। আপনি যদি জিনিসটা দেখেন যে আমার যদি অতিরিক্ত H2SO4 যোগ করি, অতিরিক্ত H2SO4 হচ্ছে একটা খুবই ভালো নিরোধক, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত H2SO4 খুব ভালো নিরোধক। নিরোধকের কাছে পানি বের করে নেওয়া, আমার এর H আর OH মিলে সে পানি বের করে দিয়ে সুন্দর করে ইথাইল হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, এবং ওখান থেকে পরবর্তীতে ওই হাইড্রোজেনটা চলে গেলে আমার খুব সুন্দর করে ইথিন তৈরি হবে। তো মনে রাখতে হবে যে এক্সেস H2SO4 হচ্ছে খুব ভালো নিরোধক, এবং এক্সেস H2SO4 দিলে আমার এই বিক্রিয়াতে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার নিরোধন বিক্রিয়ার মাধ্যমে যে ইথানলের পানি বের হয়ে গিয়ে ইথিন তৈরি হবে। তো আমরা এটা মনে রাখবো যে অতিরিক্ত H2SO4 যদি খুব ভালো নিরোধক, তাই আমি একই ধরনের বিক্রিয়ক দিলেও আমি দুই ক্ষেত্রে দুইটা ভিন্ন উৎপাদ পাবো। কেমনে? আমরা যদি দেখি যে আমি যদি অতিরিক্ত অ্যালকোহল দিয়ে তৈরি যায়, আমার কিন্তু বিক্রিয়া একই, এটা আমি অ্যালকোহলের সাথে আমি অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছি, কিন্তু আমার H2SO4 অনেক কম পরিমাণে দিচ্ছি, কিন্তু অ্যালকোহলটা দিচ্ছি এক্সেস পরিমাণ। এক্সেস পরিমাণে অ্যালকোহল দিলে যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এইখানে এতটুকু পর্যন্ত ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত দুইটা ক্ষেত্রেই আমার বিক্রিয়াটা সেম, কিন্তু যেটা হচ্ছে আমার এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমি যখন এক্সেস অ্যালকোহল দিব তখন এখানে এটার পরিমাণটা অনেক বেশি থাকে, যার ফলে হচ্ছে আমার আগে যেমন আলাদা হয়ে যেত, কিন্তু এখানে হচ্ছে এক্সেস পরিমাণ থাকায় সে আবারও বিক্রিয়া করতে চায়, আবারও বিক্রিয়া করতে চেয়ে সে ওইখানের মধ্যে তার ইথার তৈরি করে। তাহলে আমি যদি অ্যালকোহল মানে ইথানল ধরা যাক, আমি যদি ইথানল প্লাস H2SO4 বিক্রিয়ায় দুই ধরনের উৎপাদ পেতে পারি, আমি আইদার পেতে পারি C2H4, কিন্তু তখন পাবো যখন আমার এক্সেস H2SO4, আর আমি আইদার পেতে পারি C2H5 ও C2H5 যখন আমার এক্সেস ইথানল থাকবে। সো মোট বাক্য হচ্ছে আমার বিক্রিয়ক একই, কিন্তু কোনোটার পরিমাণ বেশি কোনোটার পরিমাণ কম থাকলে আমার উৎপাদ বা বিক্রিয়ার মেকানিজমটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার বিক্রিয়া কোন দিকে যাবে বা বিক্রিয়া কেমন হবে বা উৎপাদ কেমন হবে সেটা অনেক সময় বিক্রিয়কের ঘনমাত্রার উপর, বিক্রিয়ার
টাইপটাই পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের এই স্পেশাল টপিকের একটা শিক্ষণীয় বস্তু। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে সবসময় খেয়াল রাখবেন যে H2SO4টা বেশি দিচ্ছে নাকি অ্যালকোহলটা বেশি দিচ্ছে। এটা মনে রাখলেই আপনাদের এই স্পেশাল টপিক নিয়ে মাঝে মাঝে প্রশ্ন করে বুয়েটে, কুয়েট চুয়েট রুয়েটেও করে, এবং আপনারা এই জিনিসটা মাথায় রাখার সবসময় চেষ্টা করবেন। সো আমরা যে বিষয় নিয়ে সবাই অনেক আগ্রহ নিয়ে বসে থাকি সেটা হচ্ছে আমরা এখন অনেক কিছু শিখলাম, তো এখন আমরা সমাধান করতে পারি না। কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন নিয়ে সমাধান করতে পারি কিনা, যে আপনারা এতক্ষণ পর্যন্ত চিন্তা ভাবনা করে পড়লেন, এখন কি আপনারা এই পরে খুশি হয়ে সলভ করতে পারি কিনা। তো আমি চেষ্টা করছি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এটার সাথে রিলেটেড এবং অন্যান্য আগের কনসেপ্টের সাথে রিলেটেড বা অ্যালকোহলের সাথে রিলেটেড বা আমাদের সব বিক্রিয়ার মেকানিজমের সাথে রিলেটেড সবগুলো অঙ্ক দেখাবো, একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। শুরু করা যাক প্রবলেম দিয়ে। প্রথম প্রবলেম যে নিচের বিক্রিয়াগুলোর কেবলমাত্র মূল উৎপাদগুলো লিখো। তো বুয়েটে প্রায় সময় এই ধরনের প্রশ্ন আসে যে কেবল মূল উৎপাদ লিখতে পারে। মূল উৎপাদ বলতে আপনাকে কোনো মেকানিজম চাই না, খালি রিঅ্যাকশনের প্রোডাক্ট খুঁজে, রাইট? রিঅ্যাকশনের প্রোডাক্ট খুঁজে। তো রিঅ্যাকশনের প্রোডাক্ট যেহেতু খুঁজে, তাহলে আপনার খালি কি চাই, এই বিক্রিয়াটা আলটিমেটলি কি হচ্ছে সেটা জানতে চাইবে, রাইট? ওটা বাদে আর কিছু জানার আগ্রহ নেই। ধরা যাক প্রথম বিক্রিয়া। সো এইখানে আমার দেখা যাচ্ছে এরকম একটা মূলক আছে, এন্ড এটা হলো আমার HNO3 এবং H2SO4। এটা আসলে কিসের রিএজেন্ট আমরা একটু রিভাইজ করি বা আমাদের আজকে লেকচার দিতে চিন্তা করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার নাইট্রেশন বিক্রিয়ার রিএজেন্ট, রাইট? নাইট্রেশন বিক্রিয়ার রিএজেন্ট। তো এটা যেহেতু নাইট্রেশন বিক্রিয়ার রিএজেন্ট, তাহলে অবভিয়াসলি নাইট্রেশন হবে বা নাইট্রেশন মূলক, মানে এখানে এই হাইড্রোজেনকে বা এই হাইড্রোজেনকে বা এই হাইড্রোজেনকে বা এই হাইড্রোজেনকে বা এই হাইড্রোজেন যেখানে এটাকে রিপ্লেস করতে পারে, রাইট? এটা কাকে করবে? এখন চিন্তা করতে হবে আরেকটা কনসেপ্টের প্রয়োগ। এটা হলো একটা অ্যালকাইল মূলক, রাইট? এবং এটা হলো একটা অর্থ প্যারা নির্দেশক, ওপি নির্দেশক দ্বারা আমি অর্থ প্যারা নির্দেশক করছি। তাহলে এর যদি প্রতিস্থাপিত হতে হয় তাহলে কেবল এই পজিশন আর এই পজিশন, দুটো অর্থ পজিশন এবং প্যারা পজিশন এটার প্রতিস্থাপিত হওয়ার সুযোগ আছে, রাইট? অন্যান্যগুলো হচ্ছে গৌণ উৎপাদ। আমাকে যেহেতু বলছে মূল উৎপাদ, তার মানে আমার অবভিয়াসলি বলেছে অন্যান্য উৎপাদ হওয়া সম্ভব, কিন্তু এটা হওয়ার চান্সটা অনেক বেশি। সো উই গেট ইট। সো আমার মূল উৎপাদ এটা, অর্থ একটা দেখালেই হবে, দুটো দেখানোর দরকার নাই। প্যারা, এটা হচ্ছে অর্থ, এটা হলো প্যারা, এবং বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন। তো কনসেপ্টটা কি, আমি রিএজেন্ট থেকে চিনতে পারছি বিক্রিয়াটা নাইট্রেশন, বিক্রিয়ারকের সাথে উপরে যে মূলকটা যুক্ত আছে তার থেকে বুঝতে পারছি এটা অর্থ প্যারা নির্দেশক। দুটাকে মিলায় আমি তাদের মূল উৎপাদগুলো লিখে দিলাম, রাইট? তো এটাই ছিল আমাদের একদম প্রাইমারি সলিউশন। সেকেন্ড কোয়েশ্চেন যদি দেখি, যে একটা কোয়েশ্চেন দিয়ে বললো যে আমার একটা বেনজিন রিং এবং আমি এখানে একটা বিকারক দিলাম। মানে চিন্তা করি এটা কি রিএজেন্ট থেকে কি চিনবো? হ্যাঁ, এটা হলো আমার একটা লুইস অ্যাসিড, রাইট? আমি শুরুতেই বলছিলাম লুইস অ্যাসিড আর অ্যালকাইল হ্যালাইড দিলে কি হবে? খুবই সিম্পল, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। FKA দ্বারা লিখলাম, আসলে মনে করেন নাই। যাই হোক, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা দেখবো, এন্ড ইয়েস, এখানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমার উৎপাদটা তৈরি হয়েছে, রাইট? এরপর একটা প্রক্রিয়া যে মিথানল ও ইথানলের পারস্পরিক পরিবর্তন কিভাবে করা যায়। সো মিথানল CH3OH, ইথানল C2H5OH। সো এটা হলো C2H5OH, এটা হলো CH3OH। এটা দুইটা কার্বন, এটা একটা কার্বন। তার মানে আমি যখন মিথানল থেকে ইথানল তৈরি করবো, মানে আমি যদি CH3OH থেকে যখন C2H5OH তৈরি করবো, এটা হলো একটা আরোহ পদ্ধতি। এটা হলো একটা আরোহ পদ্ধতি, মানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যদি C2H5OH থেকে CH3OH করে, এটা অবরোহ পদ্ধতি, রাইট? সো এখানে জিনিসটা হচ্ছে বাংলা ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে ইনক্রিজিং, এটা ডিক্রিজিং। এখানে কার্বন সংখ্যা 1, এখানে কার্বন সংখ্যা 2, তার মানে কার্বন সংখ্যা বাড়াতে হচ্ছে। তো মাথায় চিন্তা করেন ইথানল আর ইথানলের মধ্যে কার্বন সংখ্যা কিভাবে বাড়াতে পারি, আমরা এটা চিন্তা ভাবনা করি। তো আমরা সবসময় জিনিস মনে রাখবো, কার্বন সংখ্যা বাড়াতে গেলে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে সায়ানাইড মূলক যুক্ত করা। আর সায়ানাইড মূলক লাগার জন্য তার একটা হ্যালোজেন মূলক থাকতে হয়, যাকে প্রতিস্থাপন করে। তার মানে এটা সোজা ক্রিয়া, অ্যালকোহলকে একটা হ্যালাইডে রূপান্তর করতে পারলে আমার হয়ে যাবে। তুমি এটাই করছে যে ফার্স্টে আমরা অ্যালকোহলকে আমি একটা হ্যালাইডে রূপান্তর করছি, হ্যালাইডে রূপান্তর করে আমি সায়ানাইড দিছি জাস্ট কেন, যে কার্বন, এটা এক্সট্রা কার্বন আনার জন্য, এই যে এক্সট্রা কার্বনটা আনার জন্য আমি সায়ানাইড রূপান্তর করছি। এবং আমরা জানি সায়ানাইড মূলককে আমি যদি বিজারণ করি তাহলে একটা অ্যামিন পাবো, এবং অ্যামিনকে যখন আমি HNO2 এর সাথে বিক্রিয়া করব তখন আমি একটা অ্যাসিড পাবো, এভাবে, রাইট? OHনোর সাথে এই বিক্রিয়াটা করলে সেটা হয়। তাহলে মূল বিষয়টা যেটা ছিল যে একটা অ্যালকোহল যদি আমি যদি তার বানাতে চাই, যদি তার সংখ্যা বাড়াতে চাই,
তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার কার্বন সংখ্যা বৃদ্ধি করতেছি। কার্বন সংখ্যা বৃদ্ধি করার জন্য এটা দরকার। কার্বন সংখ্যা বৃদ্ধি করতে চাইলে চোখ বন্ধ করে আমি কি ব্যবহার করব? সায়ানাইড মূলক ব্যবহার করবো, রাইট? সায়ানাইড মূলক ব্যবহার করে বিজারণ করে আমি এটা তৈরি করছি। সো এই যে এখানে যে ডিক্রিজিং বা এটা হচ্ছে ডিক্রিজিং, ইনক্রিজিং। তো ইনক্রিজিং এর ক্ষেত্রে এটা হয়, আর ডিক্রিজিং এর ক্ষেত্রে কার্বন সংখ্যা কম আছে, রাইট? তো ডিক্রিজিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা একটু মাথা চিন্তা করা। ডিক্রিজিং এর ক্ষেত্রে কি হবে? এটা নিচে আনা সোজা, যে আমি যদি আপনাদেরকে বলছি যে ডিক্রিজিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে আমি যদি তাকে কোনো মতে একটা অ্যামাইডে রূপান্তর করতে পারি। অ্যামাইডকে যখন আমি আবার এভাবে বিক্রিয়া করাই তখন আমরা জানি অ্যামাইডের এই বিশেষ বিক্রিয়াটা করে আসে, রাইট? কিন্তু এখানে একটা বিক্রিয়ার, এই বিক্রিয়ার আলাদা নাম আছে। এই যে অ্যামাইড থেকে অ্যামিন, মানে অ্যামাইড থেকে আমি ডিরেক্ট অ্যামিন তৈরি করতেছি, প্রাইমারি অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি করতেছি। এই বিক্রিয়ার একটা নাম আছে, এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। কি বলা হয়? এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন। সো এইভাবে আমার হফম্যান ডিগ্রেডেশনে এই বিকারকটা স্পেশাল বিকারক ইউজ করা হয়, এটা হচ্ছে এইচডি বিক্রিয়া। ডিগ্রেডেশনের কার্বন সংখ্যা কমানো, হফম্যান ডিগ্রেডেশন সবটা কার্বন সংখ্যা কমে। এখানে যদি n কার্বন থাকে এখানে n-1 কার্বন হবে। সো এটাই নরমাল বুদ্ধি যে অ্যামিন তৈরি করতে পারলে আমি যাতে অ্যালকোহল তৈরি করতেই পারবো, রাইট? সো অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি করতে গেলে জাস্ট HNO2 দিলেই হয়। সো দ্যাটস দ্য কি। সো আমার এই ধরনের অ্যালকোহলের বিভিন্ন পারস্পরিক রূপান্তরের জিনিস হচ্ছে কার্বন সংখ্যা বাড়াতে গেলে সায়ানাইড দিতে হবে, সায়ানাইড দেওয়ার জন্য অ্যালকাইল হ্যালাইড লাগবে, তাই এটা করছি। আবার আমার যদি আলটিমেটলি একটা নতুন অ্যালকোহল তৈরি করতে হয় তাহলে আমাকে অবশ্যই অ্যামাইড থেকে অ্যালকোহল আনতে হবে, রাইট? অ্যামাইড থেকে অ্যালকোহল আনতে হবে বলে আমাকে আবার যে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা করতে হচ্ছে। তো এটাই ছিল আমার এটার বেসিক। কিন্তু এখানে যে মানে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি শেষের দিকে চলে আসছি, আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। কিন্তু আমি কিছু টিপস অ্যাড করে দিতে যাচ্ছিলাম যে এখানে আমরা এখন পর্যন্ত কয়টা জিনিস শিখছি। নামধারী বিক্রিয়া শিখছি। নামধারী বিক্রিয়া শিখছি আমরা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন এর নামটা দেখলাম, রাইট? যে অ্যামাইড থেকে অ্যামিন। তারপর আরেকটা বিক্রিয়ার কি দেখলাম যে আমরা ওইখানে হফম্যান ডিগ্রেডেশন শিখলাম, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন শিখলাম, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন শিখলাম, রাইট? তারপর ইটার্ড বিকারক শিখলাম, যে ধরনের জিনিসের নাম আছে, স্পেশাল কিছু নাম আছে। তো এই নামধারী বিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য নামধারী বিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষায় আপনার নামধারী বিক্রিয়া ডাইরেক্ট লিখতে দিবে। বিক্রিয়া আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, রাইট? এবং আপনারা যারা ভর্তি পরীক্ষায় প্রশ্ন বা মানে আপনাদের প্রশ্ন ফিটগুলো আমি ভয় পান, বাট নামধারী বিক্রিগুলো একটা খাতায় আলাদা নোট করে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের এই ধরনের প্রবলেম সলভ করাটা অনেক ইজিয়ার হয়েছে। কারণ আমরা অনেক সময় মাথায় থাকে না কোনটা কি বিকারক কোনটা বিক্রিয়ক। আরেকটা জিনিস হচ্ছে অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ। পারস্পরিক রূপান্তর আমি একটা দেখাইছি, আপনারা অনেকগুলো প্র্যাকটিস করবেন নিজেদের মধ্যে, এবং পারস্পরিক রূপান্তর আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন যে পারস্পরিক প্র্যাকটিস করা, কারণ পরীক্ষায় বুয়েট পরীক্ষায় না পারস্পরিক রূপান্তরের প্রশ্ন করে। এরপর যেটা হলো সেটা হচ্ছে আমাদের গ্রিকনার রিয়েজেন্ট যেটা ছিল, গ্রিকনার রিয়েজেন্টটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গ্রিকনার রিয়েজেন্টে অনেক ধরনের বিক্রিয়া ঘুরে ফিরে আসে, এবং আপনাদেরকে বুঝতে হবে কোনটা করতে কি। এই যে কয়টা পার্ট মিস করছিলাম, যে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে আমি সায়ানাইড দিব, কার্বন সংখ্যা কমাতে আমি ডিগ্রেডেশন কোনো রিঅ্যাকশন দিব বা যেটার মধ্যে কার্বন সংখ্যা কমে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোন বিক্রিয়াতে কার্বন সংখ্যা বাড়তেছে, কোন বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমতেছে, এটা আপনাদের মাথায় রাখা। তো আশা করি এই পর্যন্ত আনসার করলে আপনারা মানে এই পর্যন্ত এই লেকচারটা দেখলে আপনারা এই লেকচার থেকে অ্যাটলিস্ট সব ভর্তি পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসবেই, কিন্তু মাথায় রাখতে হবে এখান থেকে খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে, যাতে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে আনসার করতে পারেন। এবং এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে কিছু পারস্পরিক রূপান্তর চ্যাপ্টার এক্স্যাক্টলি এখান থেকে যে আনসার করতে হবে তা না, কিন্তু এই চ্যাপ্টারের বেসিক নিয়ে আপনি পারস্পরিক রূপান্তরের অনেকগুলো জিনিসপত্র আপনি সহজেই আনসার করতে পারবেন। তো আজকের লেকচারটা এতটুকুই। আপনারা সবার জন্য অনেক শুভকামনা। আশা করি আপনারা এই লেকচার থেকে দেখে উপকৃত হয়েছেন, এবং আশা করি এই বিষয়ে আপনাদের কোনো ভীতি নেই। আপনার সবার জন্য শুভকামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা 10 মিনিটস এই অ্যাডমিশন লেকচার থেকে আপনারা যাতে উপকৃত হন, এবং আমরা স্পেশালি এই লেকচার থেকে যাতে উপকৃত হন, তাই আমার একমাত্র আশা ভরসার জায়গা। আশা করি আপনারা সবকিছু ভালো মতো বুঝছেন, এন্ড সবাইকে ধন্যবাদ।